প্রথম কথা হলো আমরা কেন শেয়ারে বিনিয়োগ করব? আমাদের তো বিনিয়োগ করার আরো অন্যান্য জিনিস আছে। আগে তো মানুষ শেয়ার বুঝতো না। আগে ছিল মানুষের কাছে সঞ্চয়পত্র, এফডিআর, বাড়ি করা এগুলা। কিন্তু আমরা কেন এখন শেয়ার নিয়ে এত মাতামাতি করছি? এইটা নিয়ে আগে একটু বেসিক প্রশ্ন উত্তর শুনি আপনাদের কাছ থেকে, যারা কোর্স করেছেন এবং কি বুঝছেন শেয়ার নিয়ে। জাস্ট 1-2 মিনিটে সবাই কথা বলবেন। জি জাকারিয়া ভাই বলুন। আসসালামু আলাইকুম। জি, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। আমি যেটা বুঝলাম, আমার এজ খুব অল্প, আমি 27 and 28। তো আপনাদের কোর্স করার সৌভাগ্য হয়েছে। এখানে যা বুঝলাম, সর্বপ্রথম যেটা লং টার্ম ইনভেস্টের যে বেনিফিটটা, সেটা হইতেছে মনে করেন আমার মানে একটা গ্রোথ হয় আর্নিং এর, আর এটা একটা আমার ডিসিপ্লিন, যে টাকা যে আমি সেভিং করতেছি এটা একটা ডিসিপ্লিন আমার মধ্যে আসে। আর ইনশাল্লাহ যে শেয়ার গুলো ফান্ডামেন্টাল ভালো, তারা অন্তত 10 বছর 15 বছর ভালো একটা রিটার্ন দিতেছে। একেতে আমার অলস টাকা পড়ে থাকতেছে না, একেতে আমি লং টার্ম ভালো একটা প্রফিট পাইতেছি। আমি এতটুকুই বুঝি বর্তমান। আর বর্তমান ব্যাংকের অবস্থা যে খারাপ, আমরা ব্যাংকেও সেভ না, যেটা মনে করি আর কি। আমি যেটা মনে করি আমার পার্সোনাল, দেখা যাচ্ছে কিছুদিন আগেও 5টা ব্যাংক এরকম হয়েছে। এই জন্য আমার মানে আমি প্রেফারটা করি শেয়ার বাজারে ভালো ফান্ডামেন্টাল ভালো কোনো শেয়ারে ইনভেস্ট করলে ব্যাংক তো দূরের কথা, মানে ভালো একটা প্রফিট পাবো আর কি, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই উত্তরগুলো আমি নোট রাখতেছি। আমি এগুলা নিয়েও পরে আলোচনা করব। হ্যাঁ, আপনি বলছেন ব্যাংকও সেফ না, এই জন্য করছেন, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, আরেকজন। আচ্ছা মাহিন গনি ভাই জি স্যার। আনমিউট করে। স্যার আমি শেয়ার মার্কেট সম্পর্কে জেনেছি খুব রিসেন্টলি, 3 মাসও হয়নি। তো আমি যে জিনিসটা দেখছি স্যার, শেয়ার মার্কেটই একমাত্র মাধ্যম যেখানে আমার লং টার্মে টাকাটা কম্পাউন্ডিং হবে। আমি ব্যাংকে যদি এফডিআর করি, সঞ্চয়পত্র করি, যাই করি, কম্পাউন্ডিংটা হচ্ছে না। আর ইন দ্য মিন টাইম আমাকে প্রতি বছর ডিভিডেন্ড হিসাবে একটা টাকা আসতেছে। তো লং টার্মে যে জিনিসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, ওগুলোর আবার আরেকটা সমস্যা হচ্ছে ডিভিডেন্ডের মতো কোনো লুক্রেটিভ অপশনস ওখানে নাই। তো শেয়ারের মাধ্যমে আমি শর্ট টাইমে ডিভিডেন্ড পাচ্ছি, লং টার্মে কম্পাউন্ডিং হচ্ছে, ক্যাপিটাল গেইন তো একটা এক্সট্রা বোনাস। তো এইসব কারণে আমি শেয়ার মার্কেটে খুব ইন্টারেস্টেড। এক্সেলেন্ট এক্সেলেন্ট, নেক্সট। হ্যাঁ, লিলেন দে ভাই। ধন্যবাদ এবং নমস্কার। আমার নমস্কার। কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, আমি গভর্নমেন্ট সার্ভিস করি। আমার এটা তো অ্যাক্টিভ ইনকাম, আর স্টক মার্কেট আমার প্যাসিভ ইনকামে একটা ভালো সোর্স হিসেবে কাজ করছে। এবং 2 নম্বর যেটা আমি মনে করছি, আমার পক্ষে তো কোনোদিন একটা বড় কোম্পানি কেনা সম্ভব না, কিন্তু আমি এই শেয়ার মার্কেটের মাধ্যমে মালিকানাটা আমি পাচ্ছি, এবং এটা আমার প্যাসিভ ইনকামে সাহায্য করছে, এবং ভবিষ্যতে আমার যে ফ্যামিলি তাদেরকে একটা প্রোটেক্ট করবে, এই হিসাবে আমি স্টক মার্কেটে আমি এন্ট্রি করেছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। ইমরান কাজী ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি ইমরান বলছিলাম। সালাম। এখানে লিকুইডিটি ডাইভার্সিটিটা থাকে, যে আমি বড় স্বপ্নগুলোকে ছোট ছোট করে ইনভেস্ট করে করে আস্তে আস্তে করে বড় করা যাচ্ছে। আমার বিগ স্বপ্নটা বিগ, কিন্তু আমি তো একবারে কিনতে পারবো না, কিন্তু আমি ছোট ছোট করে করে এসআইপি করে করে যে আমি এখানে গ্রো করতে পারতেছি, স্টেপ বাই স্টেপ, তিলে তিলে বড় করা যাচ্ছে। এটা আমার কাছে একটা বড় সুযোগ মনে হয়। আর আরেকটা যদি আমি লিস্ট করছিলাম, যদি এক ভাই বলে দিচ্ছে যে স্বনামধন্য কোম্পানির মালিক হওয়ার সুযোগ, হয়তো যে কোম্পানিতে আমার চাকরি করার যোগ্যতা নাই, বা সেই কোম্পানিতে মালিক হওয়ার সুযোগ পাচ্ছি খুব শর্ট, মানে সহজ শর্তে। আর প্যাসিভ ইনকামের জন্য স্যার বেস্ট সোর্স হিসেবে, কারণ আমাদের আসলে যাদের স্বল্প মূলধন, তারা মূলধন আসলে এক জায়গায় স্থির করে রাখার মতো সুযোগ হয় না, হুট করে টাকা পয়সার দরকার হয়ে যেতে পারে। তো যার কারণে এখান থেকে টাকাটা বের করাটাও সহজ হয়, নিজের কন্ট্রোলে থাকে। আর গভর্নমেন্ট সিকিউরিটির মাধ্যমে, এখন অ্যাপস এর মাধ্যমে মোটামুটি নিজেই সবকিছু করা যায়, কেনা, জমা দেওয়া, উত্তোলন করা। এটা ভালো যে কাউকে ফোন দেওয়া লাগতেছে না। থ্যাংক ইউ। এগুলোই স্যার, আরো অনেক কিছু আছে, হয়তো অনেকেই বলবে স্যার। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, ওকে। প্রকৌশলী নূর মোহাম্মদ ভাই। গুড ইভিনিং স্যার। স্যার আমি
এবার বলতে গেলে অনেকটা নতুনই। আমি যখন কলেজে পড়ি 2014-র দিকে, তখন একবার শেয়ার বাজার নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, কিন্তু তখন ওভাবে বুঝতে পারিনি। বাজারও তখন দেখলাম যে খুব একটা ভালো না, তাই ছেড়ে মানে আর ঘাটাঘাটি করি নাই, বি অ্যাকাউন্টও করি নাই, অনলাইনে অনেক দেখতাম তখন। রিসেন্টলি হচ্ছে আবার আপনার একটা ভিডিও আমার সামনে আসে ইউটিউবে, যে কোনো ভাবে হোক, পরবর্তীতে আপনার ভিডিও দেখার পরে হচ্ছে আমি মানে এই বাজার নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করি, আপনার সবগুলো ভিডিও দেখি, অন্যান্য কিছু দেখার পরে পরবর্তীতে আপনাদের এই কোর্সটাতে আসি। তো কোর্সে এসে স্যার আমি কোর্সটা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, হ্যাঁ আমি এখানে কম্পাউন্ড ইনকাম ভালো করতে পারবো। যেমন আমি যদি বলি একদম স্পেসিফিক ভাবে যে একটা প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মা নিয়ে যদি আমি পড়ে থাকি, এটা নিয়ে মানে ঘুমানো যাবে না। আমি কিনে ফেলছি 10 বছর পরে পাবো, বিষয়টা আমার কাছে এমন মনে হয়নি। আমাকে এটা নিয়ে অ্যানালাইসে থাকতে হবে যে আসলে প্রতিষ্ঠানটা কোন দিকে যাচ্ছে, যে আগামী বছর কি এটা যে অবস্থা আছে এখানে থাকবে না আরো পড়ে যেতে পারে। তাহলে পড়ে গেলে আমি কি করব, যে আমারটা সেল করে দিয়ে আরেকটা ভালো কোম্পানি খুঁজে বের করে ওখানে চলে যেতে হবে। কিন্তু আমি যদি বলি যে না, আমি 10 বছরের জন্য ইনভেস্ট করছি, এখানে ঘুমাই যাবো, তাহলে হয়তো 10 বছর পর আমার কোম্পানিটা নাও হয়ে যেতে পারে। এরকম একটা বিষয় এখানে আমার মনে হলো আর কি। একদম একদম ঠিক আছে, চমৎকার, থ্যাংক ইউ। নেক্সট। জাকির হোসেন রুবেল ভাই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি আসলে শেয়ার মার্কেটে আসার কয়েকটা কারণ আছে। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ যেটা ছিল, আমি যেমন সঞ্চয়পত্র বা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বলি, আমি দেখতাম যে এটা আসলে আমাদের ইনফ্লেশনকে বিট করতে পারতেছে না স্যার, ব্যাংক বিশেষ করে। ঠিক। তো আমি বিনিয়োগ করার জন্য আসলে এর চাইতে, মানে যেহেতু আমরা জব করি, আমাদের কাছে এর চাইতে সহজ কোনো অপশন আমার কাছে মনে হয় আর নাই। হুম হুম এটা ছিল না, মোটেও এর চাইতে সহজ কোনো পথ নাই। আর হুম, প্যাসিভ ইনকাম করার ক্ষেত্রে বা লং রানে যদি চিন্তা করি, আমরা যখন রিটায়ারমেন্টে যাব, আমরা তো প্রাইভেট জব করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে শেয়ার মার্কেটই একমাত্র পথ যেখানে আমাদের একটা সাস্টেনেবল একটা ইনকাম দিতে পারে। একদম ঠিক আছে। নেক্সট। রায়হান ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি জি জি। জি, আমি এখানে একদম নিউ, জাস্ট বলতে গেলে একদম নতুন। তো এতটুকু আহ ভাইয়াদের অনেক সহযোগিতা পাইলাম, যেটা আমি বুঝলাম এই পর্যন্ত, হুম যে এটা হচ্ছে একটা চক্রবৃদ্ধির মতো একটু বাড়বে। যদি ভালো কোম্পানিতে ইনভেস্ট করা যায় তাহলে এটা বাড়বে। আর ব্যাংক হচ্ছে একটা নির্দিষ্ট, যেটা কিনা ওই বছর ভাড়ার কোনো স্কোপ ওইখানে নাই। হ্যাঁ, হুম তো আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমি যতটুকু বুঝলাম, আমার হুম, ওপিনিয়ন সেটা হচ্ছে, এখানে ধৈর্যটা হচ্ছে আসল জিনিস। যদি ভালো কোম্পানির প্রতি আস্থা থাকে তাহলে হুম, ধৈর্যটাই হচ্ছে আসল। এখানে ধৈর্য ধরতে পারলে ইনশাল্লাহ এখানে গেইন করা সম্ভব, আমি মনে করি যেটা। একদম একদম ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম জি। আবু নেক্সট। হাসান ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি জি জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি এখানে আসলে মূলত প্রথম যে কারণে আসছিলাম সেটা হচ্ছে আমি আসলে শিখতে আসছি। আমার আহ, কি বলবো, অনার্স মাস্টার্স দুইটাই হচ্ছে অ্যাকাউন্টিং এ। পাশাপাশি এখন বর্তমানে একটা মানে রিটেল শপের ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট। কিন্তু আমার আসলে দেখা গেছে, আমার কাছে বলতে খারাপ লাগে যে আমি আসলে শেয়ার মার্কেট সম্পর্কে তেমন কিছুই জানি না। আবার দেখা গেছে নতুন নতুন জব করতেছি, এই জন্য দেখা গেছে যে কোনো মাসে আমার কাছে সেভিংস থাকতেছে, কোনো মাসে থাকতেছে না। তো ব্যাংকেও যদি ডিপোজিট করতে যাই তাহলে প্রতি মাসে মানে আমার একটা ডিপোজিট দিতেই হবে, ফিক্সড ডিপোজিট। কিন্তু এইখানে চাইলে আমি কিন্তু মানে এক মাসে আমি এসআইপি করলাম, বা অন্য মাসে গিয়ে আমি হচ্ছে মানে শেয়ার ক্রয় বিক্রয় করলাম না। বিষয়টা এরকম হইলে মানে সুবিধা হয় এটার জন্য। আর দ্বিতীয়ত, ওই যে একজন ভাই বলতেছিলেন যে ব্যাংকে রাখবো, বর্তমানে কিন্তু ইনফ্লেশন রেট মানে 7.5 এর উপরে। তো ব্যাংকের মানে যে ইন্টারেস্ট দিবে সেখান থেকে ট্যাক্স আছে, আর ওই আছে, ভ্যাট আছে। তো এগুলো কাটার পরে আসলে দেখা গেছে যে আমার ইনফ্লেশনকে বিট করতে পারতেছে। তো স্টক মার্কেটটাই যেটা হইতে পারে যে আসলে আমাদের সেভিংস যেটা আছে সেটাকে আসলে মানে বাড়ানোর একটা উপায় বলা যায়। ওকে, কেন এটা আপনার মনে হচ্ছে? মনে হচ্ছে কারণ হচ্ছে আমি তো চাইলে আমি সামনেই দেখতে পাচ্ছি যে আমাদের চারিপাশে অনেক ভালো ভালো কোম্পানি আছে। তো এটার প্রোডাক্ট দেখে তো আমি বুঝতে পারবো এটা ভালো কোম্পানি না খারাপ কোম্পানি। আবার এমন হয় যে তাদের কি বলে যে প্রোডাক্ট ভালো কিন্তু তাদের মানে মানে ফিনান্সিয়াল অবস্থা খারাপ।
এই যে ভাই স্প্রিঙ্গারের অবস্থাটা দেখাচ্ছিল এরকম মাঝখানে, তো এইগুলো আসলে আমি আসলে আগে জানতাম না। আগে ভাবতাম যে প্রোডাক্ট ভালো, যে কোম্পানি ভালো, তো এইগুলো আসলে আমি নতুন করে শিখতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর আবু, কি নাম আপনার? আবু? আবু হাসান। আবু হাসান। ওকে, নেক্সট। থ্যাংক ইউ। নেক্সট। হাফিজ হাসান ভাই। হাফিজ ভাই, আপনি আনমিউট করে বলবেন প্লিজ। হ্যাঁ, শুভরাত্রি স্যার। স্যার ভালো আছেন আপনি স্যার? হ্যাঁ, ভালো আছেন। স্যার জি স্যার, আমি একজন ব্যাংকার স্যার। আমি আনসার ভিটিভি উন্নয়ন ব্যাংকে আছি স্যার। আপনিও ব্যাংকার ছিলেন? হ্যাঁ জি স্যার। আমিও ব্যাংকার। হ্যাঁ জি স্যার। স্যার আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনার প্যাসিভ ইনকামের একটা পথ বের করার। কারণ ব্যাংকে জব করে ঠিক আছে, আমার কাছে বেশ কিছু দেখি অলস টাকা আছে, কিন্তু আমি আসলে এটারে কিভাবে কাজে লাগাবো আমি নিজেই আসলে বুঝে উঠতে পারছিলাম না। মানে এবং আসলে ওইভাবে আমি ভাবতাম না ব্যাপারটা। কিন্তু মাঝে আমি একটা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের কোর্স করি আপনার হলো, সেখান থেকে আস্তে আস্তে দেখি আপনাদের বিভিন্ন ভিডিও টিডিও সামনে আসতে থাকে বিভিন্ন, বিশেষ করে স্যার আপনার বেশ কিছু মানে ভিডিওগুলো দেখার পরে আমি আস্তে আস্তে উদ্বুদ্ধ হই। আমি তো তখন আমি দুইটা চিন্তা আমার মাথায় আসে, এক জমি কেনা, আর দুই দেখলাম যে সেটা না হলে শেয়ার মার্কেট। এটা আমার ব্যক্তিগত আর কি, আমার তখন মাথায় আসে। তো জমিতে আমি কিছু চেষ্টাও করছি, মাঝে যে চেষ্টা করি নাই তাই না। আমি গত রোজার ঈদে যেও আমি যখন গ্রামের বাড়িতে গেছি আমি চেষ্টা করছি কিছু, কিন্তু বেশ কিছু জটিলতা আমার কাছে ফেস করছে আমি। তখন আমার কাছে মনে হয়েছে আসলে আমি যদি নলেজ গেদার করে আমি নিজের মতো করে যদি ইনভেস্ট করতে পারি, সেটাই হবে ওয়াইজ ডিসিশন। এখানে কারো দ্বারস্থ হইতে হবে না, আমার কোনো ঝুঁকি ঝামেলা নাই। তখন আপনাদের স্যার বিভিন্ন যে ভিডিওগুলো, আমি বিভিন্ন গাইডলাইন মানে খুব বেশি করে ঘাটাঘাটি শুরু করলাম, এবং আমি লেখাপড়া করছি পরিসংখ্যানে। আমি বেশ কিছু ভিডিওতে এরকম পাইলাম যে অ্যানালাইসিস বেস, এটা আমাকে খুব উদ্বুদ্ধ করছে। আমি বললাম আমার সাথে তো মেলে অ্যানালাইসিস, এইভাবে যদি ঠিকই যদি অ্যানালাইসিস করে যদি আসলে সঠিকভাবে ইনভেস্ট করা যায়, এটা তো একটা ভালো ওয়ে প্যাসিভ ইনকামের। সেই থেকেই স্যার আপনাদের সাথে এখানে আমি আসলে মানে যুক্ত হওয়া, মানে খুব বেশি দিন যে ওয়েট করছি তা না, আমি যখন ডিসিশন নিয়েছি তারপর থেকে খুব বেশি লেট করি নাই আসলে। এবং আমার মনে হয় আমি যা পেয়েছি আপনাদের এখান থেকে, এটা একটা ভালো গাইডলাইন হিসাবে কাজ করবে আমার হলো শেয়ার মার্কেটে আপনার হলো নেক্সটে পথ চলার জন্য। তবে এখনো ইনফর্ম করি স্যার, আমার এখনো পর্যন্ত বিয়ে অ্যাকাউন্ট নাই স্যার। আমি অচিরেই খুলবো, আপনার হয়তো এই মাসের মধ্যেই খুলবো এবং আগাবো আমি আর কি এভাবে। থ্যাংক ইউ। খুলে ফেলেন, কারণ স্টার্ট না করলে প্র্যাকটিক্যালি বা কনসেপ্ট ক্লিয়ার হবে না। আরেকটা জিনিস হলো, যদি আপনি শুরু করেন তখন যে প্রতিদিন যে একটা স্টেটমেন্ট যাবে, প্রথম দিনই আপনি মনে করেন 5টা অ্যাকাউন্ট, 5টা শেয়ার কিনলেন আপনার নামে, তখন এই 5টা শেয়ারের নাম আসবে। তখন আপনার যেমন জমি কিনলে নাম জারি হয়, এটা একটু দেখতে পারলেন। হ্যাঁ, এটা মজার জায়গা। তো ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, নেক্সট দেন। আসসালামু আলাইকুম। আমি আছে, আমার কিছু ইনভেস্টমেন্ট আছে, আমি অনেকদিন ধরে করছি, বাট অত সিরিয়াসলি করতাম না। রিসেন্টলি গত 2 বছর ধরে আমি সিড করছি 2টা অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মে, কিন্তু এখন চাচ্ছিলাম নিজে করবো, ওই জন্য একটু আমি কোর্সটাতে এনরোল করেছি আরো ডিটেলস জানার জন্য। আর ইচ্ছা আছে পাশাপাশি ধরুন অল্প কিছু টাকা নিয়ে ট্রেডিংটা একটু শেখার ইচ্ছা আছে, টেকনিক্যাল অ্যানালিসিসটা প্র্যাকটিস করা। শিখেনেন একটু। হ্যাঁ, তো কি নাম? মারুফ। কি করেন আপনি? আমি একটা এমএনসি তে আছি, লিয়াজ অফিস, গার্মেন্টস ট্রেডের লিয়াজ গার্মেন্টস। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, মইনুল সৌরভ ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সালাম জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আসলে আপনার দেখা পাওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছি, আজকে পাইলাম, আসলে খুব ভালো লাগতেছে। তো স্যার আসলে আমি কিন্তু আইরনিক্যালি একজন ব্যাংকার, এবং আমার ফ্রেন্ডও আপনার ভাইয়ের ব্রাঞ্চেই আছেন, তো ওই ইয়েতেই। তো স্যার আসলে যেটা হচ্ছে যে আমার শেয়ার মার্কেটের জার্নি যদিও বিগত 5 বছরের, কিন্তু ওই জার্নিটা আসলে খুব ভালো ছিল না। জার্নিটা ছিল অনেকটা ওই ট্রেডিং এর মতো এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো। আলটিমেটলি দিন শেষে লাভ লস তেমন কিছু হয়নি। তো পরবর্তীতে আপনার ভিডিও নিয়ে যখন দেখলাম যে আসলে ইনভেস্টিং জিনিসটা শেখার মতো কিছু আছে, তখন মনে হলো যে বাংলাদেশে আপনারাই একমাত্র ইউনিক যে শেখাবেন।
তা আমি তখন প্রথম ফোন দিয়ে বলি যে ভাই আমি কিন্তু শিখতে আসতেছি, আমার এখানে ইয়া করার কিছু নাই। তো আমাকে আপনাদের টিমের মেম্বার খুবই হেল্প করলেন এবং ওনারা খুব কোঅপারেটিভ এবং আমাকে বলছেন যে আপনি যদি শিখতে আসেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। এবং সত্যি কথা এই উইদিন দিস 9 ক্লাসেস আমি আমার কাছে অনেক কিছু যেটা মানে ইনসাইটফুল জিনিস আমি পাইছি, যেটা আসলে আমরা আগে কখনো এটা পাই নাই বা ওইভাবে চিন্তাই করি নাই। আর আরেকটা রিজন হচ্ছে যে আমি এখন গভর্নমেন্ট ব্যাংকে আছি, তো আমার ইয়াটা হচ্ছে যে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা, কারণ এখন তো জানেনই স্যার গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের যে কি অবস্থা। তো এই কারণেই আসলে এই শেয়ার মার্কেটের লাইনে আসা এবং আপনাদের এই ইনসাইটফুল জিনিসগুলো দেখে আমার মনে হয় নেক্সটে আমি একটা কনফিডেন্স গ্রো করছি, এইটুকুই। যেটা আগে সোনালী ব্যাংকে আছেন? না স্যার, আমি জনতা ব্যাংকে আছি। জনতায় আছেন, আচ্ছা 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 আচ্ছা। কোথায় বসেন? আমি স্যার এখন আছি স্যার এই পল্লী বিদ্যুৎ বোর্ড কর্পোরেট শাখা নিকুঞ্জতে। নিকুঞ্জতে, আচ্ছা আচ্ছা, তা আমাদের অফিসের কাছে। ওকে, নেক্সট। থ্যাংক ইউ মইনুল ভাই। না, হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে, থ্যাংক ইউ মইনুল। ওকে, আর দুইজন। শাহিন আলম ভাই আনমিউট করবেন প্লিজ। নমস্কার স্যার, কেমন আছেন? নমস্কার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আসলে আমি মানে কি বলবো, আমার পড়াশোনা অতটুকু নাই, তাছাড়া বর্তমানে আমার যে ইনকাম সেটাও অনেক স্বল্প, অনেক কম। তো আমার একটা জিনিস ভিতরে কাজ করতো যে আমার লাইফে আমি কারোর সাথে আপনার নামটা বলবেন? শাহিন আলম। শাহিন আলম ভাই, কি করেন আপনি? আমি দেশের বাহিরে আছি, সৌদি আরবে আছি, কিছুদিন হয়েছে আসছি। ঠিক আছে, হ্যাঁ বলেন। তো আমার ভবিষ্যৎ যে প্ল্যানিং আর কি, যে আমার এরকম একটা ইচ্ছা, আমি কারো কাছে হাত পাততে পারবো না। তো তো এখন আমার যেহেতু টাকা ইনকাম কম, আমি কিভাবে আমার লাইফটাকে সেটেল করব, ওই চিন্তাধারায় আমি বিভিন্ন ইউটিউব এখানে সেখানে সবকিছু দেখতাম আর কি। তো তারপর থেকে একদিন আপনার ভিডিও অনেক দেখলাম। তো আস্তে আস্তে যেটা দেখলাম, আমার কিছু ডিপিএস ছিল। যখন আপনার একটা ভিডিও দেখলাম আমি, যে একটা কোম্পানির পণ্যতে আমরা বিশ্বাস করতে পারি, তাহলে মালিকানায় কেন বিশ্বাস করতে পারবো না? একদম ঠিক। তো ওই তারপর থেকে আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, পরে আস্তে আস্তে আপনাদের সাথে যুক্ত হলাম আর কি। আমি একটা অ্যাকাউন্টও খুলছি, কিছু ইনভেস্টও করছি, তবে ভবিষ্যতে ইচ্ছা আছে সেটা ডিপিএস এর মতো করে, এসআইপির মতো করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো আর কি। দেখি ভবিষ্যতে কি হয় ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন নিয়ে আনেন, তারপর আমরা কথা শুরু করে দিই। আচ্ছা, আলাল মন্ডল ভাই আপনি কোশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। শোনা যায় আমার কথা স্যার? হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে। স্যার আমি হচ্ছে মূলত দেশের বাইরে আছি, 2 বছর ধরে। কোথায় থাকেন আপনি? আমি আছি মালয়েশিয়া। জি, বলেন। আমি একজন মিডল ক্লাস পরিবারের সন্তান। আমিও। পরিবারের টাকা দিয়ে উচ্চ কিছু টাকা জমা করেছিলাম। জমা করে চিন্তা করছি যে টাকা কি করা যায়, কিভাবে একটু বাড়ানো যায়। অনেক চিন্তা করছি, অনেকদিন যাবত ভিডিও টিডিও দেখছি, দেখার পরে ওটা আপনাদের একটা ভিডিও আসে সামনে, শেয়ার বাজার। ওই ভিডিওই প্রথম আমি দেখি। তার আগে আমার শেয়ার বাজার নিয়ে মানে সেরকম কোনো জ্ঞান বা অভিজ্ঞতা ছিল না। আপনাদের ভিডিওটা দেখলাম, দেখার পরে কিছুদিন একটু পড়ালেখা করলাম, পড়াশোনা করলাম শেয়ার বাজার। পড়ার পরে ভাবলাম যে আমি যতই জানি বা ইনভেস্ট করতে পারি, কিন্তু এটা আমার দ্বারা উইথিং সম্ভব না। এই জন্য আমার লাগবে পুরোপুরি একটা জ্ঞান, লাগবে একটা কোর্স নেওয়া। আপনাদের ব্যাংকের সাথে যোগাযোগ করে একটা কোর্স করব। ঠিক আছে, কোর্স করে আপনার ভালো লাগছে তো? জি, কোর্স করে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি বিএ বন্ধ করছি, কিন্তু এখনো ইনভেস্ট করিনি। আচ্ছা ঠিক আছে, এখন যেটা আমি বলি, স্টার্টিং ইজ দ্য 50% অফ এ জার্নি অফ এ ওয়ার্ক। আপনারা সবাই গিয়ে শুরু করেন নাই, শুরু করবেন, এবং আমরা আপনাদের সাথে আছি। আমাদেরও ব্রোকারেজ অপারেশন আছে। এটাতে করলে আমরা কিছু ওই যে পরামর্শ জাতীয় জিনিসগুলো, আমরা কাউকে ট্রেড করতে বলি না। আমরা বলি বিনিয়োগ করেন, ট্রেড করার সুযোগ আসলে ওটা হবে বোনাস। আর একটা জিনিস হলো পোর্টফোলিও।
আমরা যেটা আজকে কথা বলবো সেটা হলো পোর্টফোলিও নিয়ে। পোর্টফোলিও মানে কি? মানে হলো একটা আইটেম নয়, বেশ কিছু আইটেম নিয়ে একটা ইয়ে তৈরি করা, একটা বিভিন্ন শেয়ার দিয়ে একটা আমার একটা মনে করেন একটা ওই যে কি বলে বুফের মেনু তৈরি করা, মেনু কার্ড। এখানে ডেজার্টও থাকতে হবে, এখানে আপনার মেইন ডিশ থাকবে, এখানে আপনার অ্যাপেটাইজার থাকবে। এইরকম জীবনে সব কাজেই যেমন আপনার বাসায় যেমন ড্রয়িং রুম থাকে, বেডরুম থাকে, বাথরুম থাকে, এরকম এই পোর্টফোলিওটাতেও বিভিন্ন রকম প্রোডাক্ট দিয়ে করা হয়। কেন করা হয়? কারণ আমার যে রিস্ক গুলো আছে, আমার রিস্ক গুলা কমাতে হবে। জিরো রিস্ক আমরা হতে পারবো না, এটা মাথায় নিবেন। জিরো রিস্ক বলে কোনো কথা নাই। তবে এখানে যেটা হলো মেইন কথা, যে আমরা যেভাবে মনে করি যে এটা খুব রিস্কি, এটা জোয়া খেলা, এটা দিয়ে কাজ হবে না, এই জিনিসগুলো অলরেডি আমরা মনে করি ভিডিও দেখে বুঝে গেছেন এটা আসলে জোয়া খেলা না, এটা আসলে ব্যবসার মালিকানার অংশ। এবং যে দেশ যত উন্নত হবে তার শেয়ার বাজার তত উন্নত। উল্টা দিকে বললে যে দেশের শেয়ার বাজার যত উন্নত হবে সেই দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত হবে। কিন্তু শেয়ার বাজারে যে পার্টটা বেশি প্রচার পেয়েছে সেটা হলো ট্রেডিং করা। তো ট্রেডিং আপনারা সবাই করবেন, এখানে কোনো সমস্যা নাই। বা ট্রেডিং শুধুমাত্র ট্রেডিং বেস হলে আপনি এক সময় সময়টা, পুরো সময়টাই, জীবনের আসলে মূল্যবান জিনিস হলো সময়, এই সময়টা পুরো হারাই যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কম্পাউন্ডিং যে ব্যাপারটা আছে, এই কম্পাউন্ডিংটা আপনি ইনভেস্টমেন্ট না করলে বুঝতে পারবেন না। কাজে আমরা কম্পাউন্ডিংটাকে কাজে লাগানোর জন্যই এই ট্রেডিং এর পাশাপাশি 50% শেয়ার রাখি ট্রেডিং এ, 50% রাখবো আমরা ইনভেস্টমেন্টে। এখন আসেন, একটা পোর্টফোলিওতে আমরা কয়টা শেয়ার নিব এটার কোনো ইয়ে নাই। আপনি 100 শেয়ারও নিতে পারেন। আপনার যদি 100টা ভালো কোম্পানি মনে হয় যে এই 100টা কোম্পানি ভালো, আপনি নিতে পারেন। বাট সেই ক্ষেত্রে আপনার মানে হ্যাসেল বেশি হবে। তাই বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড হলো 10 থেকে 15টা। এবং আপনি যদি ইজি ক্যালকুলেশন করেন, এই 10 থেকে 15তে আপনার 10 লাখ টাকা থাকলে 10% করে ভাগ করলে যেটা দাঁড়ায় সেটাই। এর বেশি কোনো জটিলতা নাই এখানে। এখন হ্যাঁ, হইতে পারে যে আমার একটা শেয়ারকে খুব বেশি পছন্দ হয়, একটা শেয়ারের রিটার্ন খুব ভালো, এবং আমি মনে করছি আগামীতেও ভালো থাকবে। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটা, বর্তমানে ভালো আছে, অতীতে ভালো ছিল, আগামীতে ভালো থাকবে, নাও থাকতে পারে। যদি মনে হয় না একটু ডাউন হয়ে গেছে, যেমন এই প্রসঙ্গে আমরা বলতে পারি গ্রামীণ ফোনের কথা। গ্রামীণ ফোন কিন্তু এক সময় খুবই ভালো কোম্পানি, খুব গ্রোথ কোম্পানি ছিল। এখন কিন্তু গ্রোথটা অনেক কমে গেছে, যদিও তার ব্যবসা ঠিক আছে, বাট গ্রোথটা কমে গেছে। তা গ্রোথ কমে গেলে আপনার কিন্তু শেয়ারের যে প্রসপেক্ট এটা থাকবে না। আবার এইদিকে অন্যদিকে দেখেন আপনি ব্র্যাক ব্যাংক, হঠাৎ করে দেখেন ব্র্যাক ব্যাংক অন্য সব ব্যাংকে ছাড়াই গেছে। আচ্ছা, আমি একটু আবার আপনাদের মধ্যে ফিরে যাই। কেউ কি বলতে পারেন ব্র্যাক ব্যাংক কেন এত ভালো করছে হঠাৎ করে? স্যার বেসিক্যালি ব্র্যাক ব্যাংক ওই যে ইনভেস্টমেন্ট ইনকামটা বাড়ছে, ট্রেজারি ইনভেস্টমেন্টটা বাড়ার কারণেই ওদের এই ইনফ্লাক্স হয়েছে যে ওদের ইনকামটা। ওকে, ফাইন। আর নেক্সট স্যার, ব্র্যাক ব্যাংকের যেহেতু কিছু খারাপ ব্যাংকের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, সেগুলো এখানে স্যার খুব চট করে ভালো ব্যাংকে চলে আসছে। একদম চমৎকার। আর নেক্সট স্যার, বিকাশের একটা ইফেক্ট আছে স্যার। বিকাশে যত 8 কোটি গ্রাহক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এটা বিকাশ। এরপরে নেক্সট আর কি হইতে পারে? আরেকটা কারণ এখানে গুরুত্বপূর্ণ মনে হয় যে পাবলিক ফ্লোট এখানে খুবই কম স্যার, 1% এর কাছাকাছি। মানে আমি একটা গল্প বলি, বলছে ছেলে আমার বড় হচ্ছে, এটা কেমনে বুঝে যাবে? তো বলছে দেখবা ঘন ঘন বাথরুমে যায় আর আয়নায় মুখ দেখে বেশিক্ষণ। তো এই রকম আপনাদের প্রশ্নের উত্তরগুলো শুনে যেটা মনে হচ্ছে যে আমরা বেশ ভালো বিনিয়োগকারী হয়ে যাচ্ছি এবং আগামীতে, কারণ স্মার্ট আনসার। হ্যাঁ, তো থ্যাংক ইউ। এই 4-5টার মধ্যে সবচেয়ে বেশি হলো আমাদের বিকাশ, এবং বিকাশের এখন 9 কোটি গ্রাহক। কোন ব্যাংকের 9 কোটি অ্যাকাউন্ট করা খুব টাফ জিনিস। তাইলে মোটামুটি বিকাশ যারা আর্নেবল ইনকাম, যারা মানে আর্ন করতে পারে লোক আছে আমাদের সমাজে, তারা সবাই বিকাশ অ্যাকাউন্ট আছে।
যত দোকানদার বলেন যারা বলেন। তাই যে বিকাশের কারণে ব্র্যাক ব্যাংকের 33-4% শেয়ার, যারা বিদেশি বিনিয়োগকারী তারা 37%-এর মতো প্রায় এখন এইটা। তো এই জায়গাগুলা দেখবেন যে চেঞ্জ আসতেছে কিনা। যদিও এই নামগুলো আমরা বলছি এখন, আপনারা একটু কোট করবেন না কোথাও বা এটাকে রেফার করবেন না, এগুলা টেম্পোরারি, এটা আবার চেঞ্জ হতে পারে। এখন যদি হঠাৎ দেখি যে না ব্র্যাক ব্যাংকের বিকাশের চেয়ে অন্য একটা বেশি আগাই গেছে, আমরা ওইটা চেঞ্জ করতে হবে। এটাকে বলা হয় পোর্টফোলিও রিভিউ, এবং এই রিভিউ সারাক্ষণ ডেইলি লাগে না, বাট 2 মাস 3 মাস পর পর পোর্টফোলিও রিভিউ করতে হবে। তাইলে এখন আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো সেক্টরাল, আমি কত একটা সেক্টরে কয়টা শেয়ার নিব আর কোন কোন সেক্টরে কাজ করব। প্রথম কথা হলো বাফেট যেটা বলছেন, আপনি যেসব সেক্টর বুঝেন সেইগুলাতে কাজ করবেন, নতুন করে যেটা একদম বুঝেন না সেটাতে যাব না আমরা। আবার যাইলে নিজের আইডিয়া মতে যাব। যেমন আপনি আইটি ফার্মে কাজ করেন, যেমন আমি বেসিক্যালি আইটি বুঝি না বলে আইটি সেক্টরে তেমন একটা বিনিয়োগ করি না। কারণ আইটি সিস্টেমে সফটওয়্যারের দাম ধরলো মনে করেন 500 কোটি টাকা, আজকে যদি হঠাৎ করে সফটওয়্যারটা অবসলিট হয়ে যায় 500 কোটি টাকা জিরো হয়ে যাবে। কিন্তু স্কয়ার ফার্মার মেশিন আছে, ল্যান্ড বিল্ডিং আছে, এগুলো চট করে জিরো হবে না। কাজে এটা একটা প্লাস পয়েন্ট, যেগুলোর বেসিক জিনিস বেসিক মানে করেন একদম নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি, সেইগুলার একটু রিস্কটা কম থাকে। এই জন্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং কনজিউমার গুডস এর সেক্টর, যেমন ধরেন মেরিকো আছে, মেরিকো কিন্তু খুব ভালো করতেছে, এবং দেখেন 400 টাকায় শুরু হয়েছিল, আসছিল বাজারে, এই কয়েক বছরের মধ্যে এখন 2700-2800 টাকায়। কারণ কি, বাংলাদেশের 20 কোটি লোকের দেশ। এখন আসেন ব্যাংক সেক্টর নিয়ে একটু কথা বলি। দেশ থাকলে ব্যাংক থাকবে। এক ভাই আমার বলছেন যে কয়েকটা ব্যাংক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কয়েকটা ব্যাংক খারাপ হবে, আরো কয়েকটা খারাপ হবে। কেন, আমাদের দেশে দরকার 15-20টা ব্যাংক, সেখানে হয়ে গেছে 57টা ব্যাংক। বাট ভালো ব্যাংকগুলা ভালো থাকবেই। কাজে সেই জায়গাটা থেকে আমরা ব্যাংক সেক্টরে, আমি মনে করি যাদের ইসলামিক ভাবে চিন্তা করার ব্যাপারটা আছে, তারা যদি ব্যাংক সেক্টরে না ঢুকলেন, বাট যাদের ব্যাংক সেক্টরে ঢুকতে আপত্তি নাই, তাদের একটা 30 থেকে 40% পোর্টফোলিও ব্যাংক সেক্টরে নিতে পারেন, তবে প্রথম সারির 5 থেকে 10টা ব্যাংকের মধ্যে। কারণ নিচের দিকে যদি বন্ধ হয়, টাকা তো কেউ ঘরে রাখতে পারবে না, ব্যাংকের চ্যানেলেই আসতে হবে। কাজে আর এই যে বিকাশের কারণে বা রকেট আছে, আরো অন্যান্য এইসব প্ল্যাটফর্ম আছে যেগুলা মোবাইল প্ল্যাটফর্ম, এগুলোর কারণে কিন্তু এখন প্রত্যেকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে পড়ে গেছে, ব্যাংকিং চ্যানেলে সবাই ঢুকে যাচ্ছে। কাজে এটা আগামীতে এই সেক্টরটা 3-4টা কারণে আগামী 2-3 বছর ব্যাংক সেক্টর খুব ভালো যেতে পারে। কাজে এখানে একটু ফোকাস রাখতে পারেন পোর্টফোলিওতে। কেন কারণ হলো, প্রথম কথা, শেয়ার মার্কেট অনেকদিন পর মুভমেন্টে আসছে। যেসব ব্যাংকের ব্রোকারেজ অপারেশন আছে, ব্র্যাক ব্যাংকের আছে, ব্র্যাক ইপিএল, এবি ব্যাংকের আছে, ট্রাস্ট ব্যাংকের, এখন প্রায় সব ব্যাংকেরই আছে, সিটি ব্যাংকের আছে, পূবালী ব্যাংকের আছে, তারপর এখন প্রায় সবারই আছে। কাজে ব্রোকারেজ অপারেশন থেকে একটা রিটার্ন আসবে। তারপর মনে করেন অনেকদিন মার্কেট স্থবির ছিল, এলসি বিজনেস বেশ একটু স্থবির হয়ে গেছিল, এখন আবার নতুন করে বাণিজ্য, ওয়েট করে দিবেন ইফতেখার ভাই, তো এখন আবার নতুন করে বাণিজ্য শুরু হবে, এটা হবে। আরেকটা জিনিস, খারাপ ব্যাংকগুলা থেকে টাকা উঠে কোথায় যাবে, ভালো ব্যাংকে আসবে। কাজে ভালো ব্যাংকগুলো একটা ভালো গ্রোথ হবে। এখন একটা জিনিস আছে, আপনি কি এই যে মার্কেটের সাথে দৌড়াবেন নাকি ফিক্সড করে রাখবেন? আপনি যখনই নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে যে আমি এখন ব্যাংকে ছিল ভালো, ব্যাংকে একটা গ্রোথ হয়েছে, আমি 30% শেয়ার ফিক্সড করে রাখবো, 70% শেয়ার নিয়ে ট্রেড করতে পারবেন। বাট একদম একটা জিনিস বলবো আমি, যে একদম খালি করে কোনো শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার একদম খালি করার দরকার নেই। তাইলে কি হবে, আপনার যে এভারেজটা কমতে থাকবে সেটা আপনি এনজয় করতে পারবেন না। মনে করেন কেউ যদি গত বছর 20-22-এ সিটি ব্যাংক কিনে রাখে থাকেন, এই বছর 15% ডিভিডেন্ড পাওয়ার পর তার সিটি ব্যাংকের রেট চলে আসবে 18-19-এ, তাইলে 18-19 হয়তো 27-এ আছে এখন, এটা হয়তো কমে আরো 25-26-এ নামতে পারে, নামলে কিন্তু 18-19-এ না নামারই কথা যদি তার ব্যবসা ঠিক থাকে। কাজে ওই অ্যাভারেজটা একসময় কমতে আপনার 1 টাকায় চলে আসবে।
এবং এরকম অনেক পোর্টফোলিও আছে আমাদের কাছে যাদের কস্টিং আছে 50 পয়সা। যেমন আমার এক ক্লায়েন্ট আছেন যার রেনেটার কস্টিং আছে 27 টাকা। এখন মনে করেন রেনেটার দাম কমে অর্ধেক হয়ে গেছে, কিন্তু উনার জন্য তো এখনো 4 গুণ কোথায় 15-20 গুণ রয়ে গেছে। কাজে লং টার্ম বেনিফিটে এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি কখনো আপনার পোর্টফোলিও নিয়ে টেনশন করতে হবে না। কাজে আমরা একটু সামারি করি যে আমরা 3 থেকে 4টা সেক্টরের শেয়ার নিব, 10 থেকে 15টা শেয়ার কিনবো। শেয়ারগুলা 3 মাস 4 মাস পর পর রিভিউ করব, তাদের ইপিএস গুলা একটু খেয়াল রাখবো। আর হ্যাঁ, এটা করব। আর যেটা হলো যে শেয়ারটা আমার সবচেয়ে ভালো লাগে, এইরকম আমি অনেকগুলা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও ম্যানেজার যারা আছেন বা ম্যানেজমেন্ট বা আমি দেখেছি মোটামুটি 10%-এর বেশি কেউ একটা শেয়ার ব্লক করেন না। তা আমরা যদি এটা পার্সোনালিও চিন্তা করি 10%, ম্যাক্সিমাম 10% যে পোর্টফোলিও যে শেয়ারটা আমার কাছে খুব পছন্দের, তবে পছন্দেরও কেন 10%-এর বেশি নিব না। মনে করেন আজকে স্কয়ার ভালো করতেছে, হঠাৎ এখন বাংলাদেশে মনে করেন একটা তেজস্ক্রিয়তা ধরা পড়লো। এখন এই তেজস্ক্রিয়তা ধরা পড়ার পরে বাংলাদেশ থেকে কোনো ঔষধ এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, তাইলে কি হবে? একদিনই স্কয়ার ফার্মার ওই নিউজ পাওয়ার সাথে সাথে স্কয়ার ফার্মার শেয়ারের দাম অনেক পড়ে যাবে। কাজে ভালো বলে যে আপনি সব টাকা এক জায়গায় বা 30-40% লোড নিবেন, এটা একটা ভুল হয়। আবার ট্রেডে কেন আমরা করি, দেখেন ট্রেডে কি হয়, নিউজ আসে 10টা কোম্পানি নিউজ আসে, বারে কয়টা? 2টা। যখন 2টার মধ্যে আপনার চয়েস মিলে যায় তখন আপনি খুব উৎফুল্ল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনার ওই যে প্রবাবিলিটির অঙ্কে যদি যান 80% টাইম আপনি ভুল করবেন। ওই ভুল করার কারণে দেখা যায় দিন শেষে আমাদের পোর্টফোলিও খুবই খারাপ অবস্থায় চলে যায়। কাজে ট্রেডিংটা খুব এক্সপার্ট না হলে, আপনার অফুরন্ত সময় না থাকলে ট্রেডিং এ না যাওয়াই ভালো। তবে ট্রেডিং যদি আপনাকে সুযোগ দেয় আপনি ট্রেড করবেন। আচ্ছা, এখন পোর্টফোলিও ইনভেস্টমেন্টে কি কি কোম্পানি আমরা অ্যাভয়েড করব? প্রথম কথা, আমরা একটা শেয়ার কিনছি মানে আমরা পার্টনারশিপ কিনছি। তাহলে আমার মেইন পার্টনার কারা, আমার স্পন্সর পার্টনার কারা, সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি অনেক কোম্পানি চিনি যাদের ব্যবসা ভালো কিন্তু নো ডিভিডেন্ড দেয়, আর্নিং মাইনাস দেখায়। কেন? ওই যে পার্টনাররা ফ্যামিলি বিজনেস করে, তাদের ডিসিশনে বোর্ড চলে, তারা যা বলে সেইভাবে ওই যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রদর্শন হয়। ফলে এইসব কোম্পানি আমি জিজ্ঞেস করলাম কেন আপনারা নেগেটিভ এত লাভ করতেছেন, তারপর নেগেটিভ ইপিএস দেখাচ্ছেন 5 বছর ধরে, বলে দাদা ওইগুলো তো আমরা ডিভিডেন্ড না দেওয়ার জন্য করি। কাজেই আমার পার্টনার যদি ভালো হয় তাইলে আপনি একটা কনসিস্টেন্ট লেভেলে ডিভিডেন্ড পাবেন। পার্টনার যদি খারাপ হয়, এই বছর হঠাৎ 200% স্টক দিয়ে দিবে, পরের বছর নো ডিভিডেন্ড দিয়ে দিবে, এরকম নজির প্রচুর আছে। কিন্তু আমাদের দরকার 10 থেকে 12টা কোম্পানি। কাজেই আমি করব। আরেকটা জিনিস, যদি দেখেন যে কোম্পানিগুলা ক্রমে ইপিএস কমে আসতেছে, ওই পোর্টফোলিও থেকে ওইটা বের করে আনতে হবে, কারণ আরো দেখি করা যাবে না। আর একটা জিনিস ব্যাংকের বেলায় বিশেষ করে বলি, ব্যাংকে কিন্তু মালিক পক্ষ যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ম্যানেজমেন্ট। কারণ বাংলাদেশে কর্পোরেট বলতে ব্যাংক সেক্টরই আছে, কিন্তু ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, এমডি স্যার যদি ভালো না হন, পটেনশিয়াল এমডি না হন, তাইলে কিন্তু ব্যাংকের খুব ভালো ব্যাংকও একটা সময় এসে খারাপ হয়ে যেতে পারে। কাজে ব্যাংক সেক্টরে যদি দেখেন যে কোনো এমডি পরিবর্তন হইছে, এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত। এবং যদি দেখেন যে এমডি খুব পটেনশিয়াল এমডি, যেমন এইরকম আমি একটু আশা করতেছি, এটা একদম কোট করবেন না কেউ, আশা করতেছি আগামীতে ব্যাংক এশিয়াটা ভালো করবে। কারণ এখানে আমার যিনি এমডি এসেছেন, উনি খুব ডাইনামিক লোক। উনি আগে ইয়েতে ছিলেন, ইস্টার্ন ব্যাংকে ছিলেন, আমার বস ছিলেন, এবং ওনার হাতে বিজনেস অন্যরকম ভাবে ফুটে উঠে আর কি। তো এটা একটা জাস্ট আমাদের একটা ধারণা যে আপনারা যদি এখন এবছর খারাপ দেয় নাই, 8.5% ক্যাশ দিছে, 8.5% স্টক দিছে, আমরা এই শেয়ারটাকে আগামী 3-4 বছরের জন্য ডিপিএস এর মতো করে পোর্টফোলিওতে রাখতে পারি, যেগুলো এখনো মানে ওইভাবে ভালো ব্যবসা দেখায় নাই কিন্তু দেখানোর সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে এই নামটা নিতে পারেন। তো এটা হলো কথা।
যে নো রেগুলার আর্নিং কলস, এটা একটা জিনিস খেয়াল করতে হবে যে আর্নিংটা খুব উলট পালট হয়। যেমন দেখেন আমি দুইটা বেক্সিমকো গ্রুপ, বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মা কিন্তু টোটালি ডিফারেন্ট। বেক্সিমকোটা অনেকটা কর্পোরেট স্টাইলে চলে, আর বেক্সিমকো লিমিটেডটা চলতো অনেকটা পুরানো ওই যে ট্রেডিশনাল মালিক পক্ষের মাধ্যমে। ফলে দেখেন বেক্সিমকো যদিও এখনো ফ্লোর প্রাইসে আটকে আছে এবং ট্রেডিং হচ্ছে না, এইটা ফার্মা কিন্তু একটা স্টেবল ব্যবসা করতেছে। কাজে এখানে কর্পোরেট ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে, আপনার মানে শেয়ার পোর্টফোলিও ধারণ করাটা আপনার পোর্টফোলিওতে এটাকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং ঠিক থাকলে এটা করতে পারেন। নতুবা যেমন আমি বেক্সিমকোর এক সময় দেখলাম ইপিএস 35, 36, 40 হয়ে গেছে, আবার মাঝখানে যখন দেখলাম দেশের শেয়ার বাজার খারাপ তখন দেখলাম ইপিএস কমে গেছে। তাই এটা আসলে শেয়ার বাজারের সাথে তো ব্যবসার যোগ মানে কমার এবং মাঝখানে কিন্তু বেক্সিমকো লিমিটেডের আর্নিং মাইনাস হয়ে গেছিল। কাজে এই যে যারা 400, 500-তে 2010 সালে কিনেছিলেন, তার সেই প্রাইসটা নামতে নামতে 13 টাকায় নেমে গেছিল। বলেন ওই পোর্টফোলিও আপনি কি করবেন? আপনার প্রেসার বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। তাহলে ওই টাকা দিয়ে তো আমাদের দরকার নেই। কাজে এই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো পরিচালনা পর্ষদ। মানে ছোট কোম্পানিতে তো বোর্ডই থাকে, মালিক পক্ষ, কিন্তু মেইনলি কর্পোরেট যেগুলো আছে তাদের মালিক ম্যানেজমেন্ট থাকে সম্পূর্ণ আলাদা। মালিকরা এখানে ম্যানেজমেন্টে আসেন না, মালিকরা থাকেন ডিভিডেন্ড ওরিয়েন্টেড, ডিভিডেন্ড নিয়ে ব্যস্ত। কাজে সেই জায়গায় ব্যাংক সেক্টরটা একটা কর্পোরেট আরেকটা কারণে ব্যাংকের একটু সুবিধা আছে, সেটা হলো ব্যাংক সেক্টরে ব্যাংকগুলার প্রত্যেক সময় প্রতি বছরই একটা ক্যাপিটাল বাড়ানোর তাগদা থাকে। যেমন এক সময় এটা আইএমএফ এরও থাকে, আইএমএফ এর আপনার রিকোয়ারমেন্ট থাকে যে ক্যাপিটাল বাড়াও, আবার নিজেদেরও রিকোয়ারমেন্ট থাকে, এটাকে বলা হয় সিঙ্গল বড়োয়ার এক্সপোজার। কোনো একটা গ্রুপকে কতটুকু লোন দিতে পারবে তার ক্যাপিটাল বেসের উপর ডিপেন্ড করে। কাজে এইসব কারণে ব্যাংক সেক্টরটা সবসময় ডিভিডেন্ড হিসাবে চিন্তা করেন। আপনি একটা বিআইটিবিসি শেয়ারে দিয়ে আপনি একটা সিটি ব্যাংকের শেয়ার পাবেন 7-8টা, তাহলে 8টা শেয়ারে যদি 20% করে দেয় 160% ডিভিডেন্ড পাচ্ছেন। কাজে ডিভিডেন্ড হিসেবে ব্যাংক সেক্টর কিন্তু ফ্যান্টাস্টিক। কাজে ওইভাবে চিন্তা করে আপনি ব্যাংক সেক্টরের লোড একটু বেশি নিতে পারেন আমি মনে করি। তারপর আরেকটা জিনিস, বিনিয়োগের বেলায় পেনি স্টকস কখনোই ঢুকবেন না। পেনি স্টকস মানে ছোট শেয়ার, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, অনেকের আছে যে ডাবল হয়ে যায়। ডাবল কিন্তু তাড়াতাড়ি হয় না, মেরিট না থাকার কারণে এটা 2-3 টাকায় নামছে। গ্যামলার ঢুকলে ডাবল হবে, গ্যামলার ঢুকলে যে কোনো শেয়ারই অনেক গুণ বাড়তে পারে। গ্যামলার বাইরে গেলে আপনার টাকাটা 7 বছর 8 বছর পরে থাকবে, আপনি ডিভিডেন্ড গন্তে থাকবেন এবং দিন শেষে আপনি ওই হতাশায় ভুগবেন। কাজে পোর্টফোলিও কখনো, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কখনো পেনি স্টকস বা যেগুলা লো পেড আপ ক্যাপিটাল জাঙ্ক শেয়ার এগুলা দিয়ে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সাজাবেন না। আরেকটা জিনিস হলো, দুইটা করা হয়, একটা হলো এভারগ্রিন শেয়ার আর একটা হলো লেস রিস্কি শেয়ার। এভারগ্রিন শেয়ার সবসময় তার ব্যবসা বেড়ে যাচ্ছে। যেমন আমরা দেখি ওয়ারেন বাফেটের পোর্টফোলিওতে, যদিও উনি এক জায়গায় বলছেন যে না আমি টেকনোলজিক্যাল ব্যবসাতে ইনভেস্ট করি না, কিন্তু উনি কিন্তু অ্যাপলের শেয়ার প্রচুর কিনেছেন এবং তার পোর্টফোলিওর মেজরিটি অংশ অ্যাপলের শেয়ার। আচ্ছা, কারো কি আইডিয়া আছে কেন উনি টেকনোলজিকে অন্য কোনো টেকনোলজিক্যাল শেয়ারে ইনভেস্ট করেন নাই কিন্তু অ্যাপলে করছেন? কেন? কারো কোনো আইডিয়া আছে? একটু যদি রেইজ ইওর হ্যান্ড। কারো আইডিয়া নেই সম্ভবত স্যার। আচ্ছা, তাইলে আমি বলি অ্যাপল, উনি দেখছেন যে অ্যাপল R&D-তে, এটাকে বলা হয় শেয়ারের ভাষায় মোট, যে তার প্রটেকশন। মোট মানে কি, ওই যে আগে যেমন দুর্গ টুর্গ বানাতো রাজারা, দুর্গের চারদিকে খাল খনন করে রাখতো যাতে শত্রুপক্ষ তাড়াতাড়ি ঢুকতে না পারে। তো উনি দেখলেন এটা টেকনোলজিক্যাল ব্যবসা হলো অ্যাপল R&D-তে প্রচুর ইনভেস্ট করে
এই ইনভেস্টমেন্টের মানে R&D তে যে ইনভেস্ট করে অনেক নতুন কোম্পানি, তার পুরো ক্যাপিটালই এত নাই। ওই জায়গাটা থেকে উনি বলছেন যে একটা হলো হাইলি টেকনোলজিক্যাল ব্যবসাতে সবসময় টেকনোলজি ডেভেলপ চেঞ্জ হচ্ছে এবং মানুষ নতুন নতুন মডেল কিনতেছে, এটা একটা। আরেকটা হলো তার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং তার নতুন নতুন প্রোডাক্ট আনার যে ক্যাপাসিটি, নতুন একটা কোম্পানি সেই জায়গায় ঢুকতে পারবে না। সেই কারণে উনি ওই যে অ্যাপলের শেয়ার প্রচুর কিনেছেন। তারপর দেখেন ওনার পোর্টফোলিওতে 3টা ব্যাংকের শেয়ার আছে। আমরা ওইটা দিয়েই বলি, ওনাকেই তো সারা বিশ্বের গুরু মানা হয়। ওনার পোর্টফোলিওতে 3টা ব্যাংকের শেয়ার আছে, এমএক্স আছে, সিটিএনএ আছে। কাজেই উনিও দেখেন ওইভাবে চিন্তা করছেন না, ব্যাংক দেশ থাকলে ব্যাংক থাকবে, ব্যাংক থাকলে ভালো ব্যাংকগুলা ব্যবসা করবে ভালো। তবে আমাদের দেশে মাত্র তো 50 বছরের একটা কাহিনী, এই দেশ স্বাধীন হয়েছে, এখনো কিন্তু আপনি আরো 50 বছর না গেলে কোন ব্যাংকগুলা মানে উনি 100 বছরের কথা বলছেন যে 100 বছর ধরে এই ব্যাংকটা ভালো করতেছে, এই জন্য আমি এটা কিনেছি। কাজে আমরা 100 বছর, তবে 50 বছরে অনেকগুলা ব্যাংক তাদের করেছে এবং মালিক পক্ষে এখন 2nd জেনারেশন চালাচ্ছেন, স্পন্সর শেয়ার হোল্ডার। 3rd জেনারেশনও যদি ভালো করে আমরা ধরে নিতে পারবো এই ব্যাংকটা দাঁড়িয়ে গেছে। যেমন স্কয়ার ফার্মার এখন 3rd জেনারেশন নেমে গেছে ব্যবসাতে। কাজে 3rd জেনারেশনও তারা সচ্ছল এবং তারা স্বচ্ছ। কাজে এটা একটা প্লাস পয়েন্ট স্কয়ার ফার্মা সিলেকশনের ব্যাপারে, যে ম্যানেজমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্টটা খুব চমৎকার ভাবে তারা স্ট্রাকচার্ড করে ফেলছে এবং স্ট্রাকচার্ড কোম্পানিতে বিনিয়োগ, এটাই হলো পোর্টফোলিওর প্রথম কথা। আমি একবার এক মুরব্বী, আমার এক কাকু, ওনার বয়স তখন চলে 80-র উপরে, আমাকে বলেন, বিদ্যুৎ তুমি শেয়ার মার্কেট সবাই নেগেটিভ, সবাই এত বাজে বাজে বলে, তুমি কেন এত পজিটিভ শেয়ার নিয়ে? আমি বললাম, দেখেন আমি কিন্তু একটা স্ট্রাকচার ব্যবসায় বিনিয়োগ করতে পারতেছি, যেটা আর কোথাও সম্ভব না। আজকে যদি আমার 10,000 কোটি টাকাও থাকে, আমি একটা স্কয়ার ফার্মার মতো কোম্পানি করতে পারবো কিনা সেটা 20 বছর পরে বুঝতে পারবো। কাজে সেই জায়গাটায় আমি 20 বছর এগিয়ে গেলাম। হ্যাঁ, এখন কত দামে কিনবো সেই জায়গাটা আমাকে বিবেচনা করে নিতে হবে। আমি ওভার প্রাইস হলে কিনবো না, ভালো শেয়ার হলেও কিনবো না। আমরা ভালো শেয়ার কিনবো, বাট ফেয়ার প্রাইসে কিনবো, ডিসকাউন্টেড প্রাইসে কিনবো, এটা হলো মেইন কথা। তো মোটামুটি আমরা করছি এবং একটা কত পার্সেন্ট রিস্ক নিব এটার একটা ফর্মুলা আছে, যে 5 বছরের নিচে কোনো পোর্টফোলিও নিয়ে চিন্তা করা যাবে না। যদি আমি 5 বছরের জন্য করি, আমি 10% রিস্ক নেব। যদি আমি 6 বছরের জন্য চিন্তা করি পোর্টফোলিও নিয়ে, আমি 20% রিস্ক নিতে পারবো। যদি এইরকম করে বাড়াইতে বাড়াইতে যে 20 ইয়ার্স এর জন্য কেউ যদি চিন্তা করে, তাইলে 100% রিস্কই নিতে পারবে। মানে কি, আমার সঞ্চয়ে আছে 1 কোটি টাকা, আমি 1 কোটি টাকায় শেয়ারে বিনিয়োগ করতে পারবো যদি আমি ওই 20 বছরের ধৈর্য নিয়ে চিন্তা করি। আর যদি আমি কম সময়ের চিন্তা করি, তাইলে আমি কিছু এফডিআর করব, আমি কিছু শেয়ার সঞ্চয়পত্র কিনবো, কিছু শেয়ার কিনবো। তবে জমি বাড়ির পক্ষে আমি একদম না, কারণ জমি বাড়িতে আমি যে বেনিফিটটা, আমি যে বাড়িটাতে থাকি, মনে করেন একটা বড় বাড়ি, 30 ডেসিমেল জায়গা নিয়ে আমাদের একটা স্কুল আছে এই ক্যাম্পাসে, এটার উপরে আমি থাকি। এই বাড়িটা যদি আমি কিনতে যাই, মোটামুটি 4 কোটি টাকা লাগবে। তো 4 কোটি টাকা আমি ভাড়া দিতেছি কত? 50,000 টাকা। এখন হ্যাঁ, বাড়িওয়ালা আমাকে তাড়াই দিতে পারে, এটা একটা কথা, কিন্তু বাড়িওয়ালারও তো ভাড়াটিয়া দরকার। আমি যদি ভালো ভাড়াটিয়া নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে বাড়ি করার দরকার নাই। কেন নাই? কারণ আপনার আজকে লোকেশন চেঞ্জ হয়, এখনের যুগটা মোবাইল যুগ, মোবিলিটি হলো এখনকার যুগের বৈশিষ্ট্য। কাজে আজকে আপনার মেয়েটা মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আপনি ঢাকা ইউনিভার্সিটির পাশে আপনার বাসস্থান নিতে পারেন। আপনি যদি এখন বাসা করলেন অনেক দূরে, তো যাত্রাবাড়িতে বাসা করলেন, কারণ ধারে কাছে তো সস্তায় পাবেন না, তো যাত্রাবাড়ি থেকে প্রতিদিন আপনার মেয়েটাকে আসতে হবে। আপনার অফিসও যদি থাকে মতিঝিলে, প্রতিদিন আসতে হবে দৌড়ে। কিন্তু আপনি যদি ওই যে নিজে বাসা না করেন, তাইলে কি হবে? বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আমার যদি বেতনের একটা বড় অংশ বাসা ভাড়ায় চলে যায়, তাহলে তো বিশাল লস আমার। হ্যাঁ, এই জায়গাটাই সমস্যা। সেক্ষেত্রে করেন কি, ওই যে প্যাসিভ ইনকাম তৈরি করেন শেয়ার দিয়ে। এবং সত্যি কথা, আমার শেয়ার ছাড়া আর কোনো অ্যাসেট নাই। কিছু টাকা ক্যাশ রাখি ইমার্জেন্সি ফান্ড হিসেবে, এছাড়া
আমার যা আছে, আমার ছেলে মেয়ের জন্য, আমার নিজের জন্য 2-3টা পোর্টফোলিও করা আছে। একটা মনে করেন মেয়ের বিয়ের জন্য, একটা ছেলের পড়াশোনার জন্য, নিজের রিটায়ারমেন্টের জন্য, এইভাবে ক্লাসিফাইড করে। এখন আসেন, একটা প্রশ্ন সবাই করে শেয়ার বাজারে আসলেই, যে আমি 20 বছর বা অতদিন চিন্তা করতে পারবো না। একটা জিনিস কি দেখেন, আমি চাইলে কি কালকে মরতে পারবো? পারবো না। আমার একটা নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। কাজেই আমার এই মৃত্যুটা যদি লিঙ্গার হয়, আমার না চাইলেও যদি লম্বা সময় বাঁচি আমি, তাইলে আমার রিটায়ারমেন্ট লাইফ লম্বা হবে। রিটায়ারমেন্টের লাইফে আমার ইনকাম থাকবে না, আমার খরচ থাকবে। ছেলে জন্মেছে, ছেলের অনার্স পড়াতে হবে, হায়ার স্টাডিতে দেশের বাইরে পাঠানো লাগতে পারে। এই খরচটা আপনার কালকেই দরকার পড়বে না, এটা একটা সময়েই করবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সম্ভব পরের জন্য প্রস্তুত থাকাই সভ্যতা, বর্বরতা চিরকালই অপ্রস্তুত। কাজে আমার মেয়ে জন্মাইছে, মেয়েকে বিয়ে দিতে হবে, এটা একটা সম্ভব পর, মানে এটা ঘটবে মোটামুটি বলা যায়, খোদা যদি বাছাই রাখেন। আচ্ছা, ছেলে জন্মাইছে, ছেলেকে অনার্স পড়াতে হবে, মাস্টার্স পড়াতে হবে, তাকে হায়ার স্টাডি করা লাগতে পারে এবং তার বিয়ে দিতে হবে, আমার রিটায়ারমেন্ট নিতে হবে। এই যে জায়গাগুলো, তাইলে আমার ভাগে আছে, কালকেই সব টাকা আমার খাইতে হবে না। এই জন্য আপনি আলাদা আলাদা পোর্টফোলিও, যে শেয়ারগুলা বেশ স্ট্রং শেয়ার, এগুলা দিয়ে আপনি লং টার্ম চিন্তা করেন। যেগুলো একটু মিডল ক্লাস শেয়ার, কিন্তু মার্কেটের সাথে একটু আপ ডাউন ভালো হয়, আপনি এটা মিড টার্ম চিন্তা করেন। আর যেগুলো একদম মনে করেন আপনার প্যাসিভ ইনকামের জন্য দরকার, সেগুলো আপনি অন্যভাবে চিন্তা করেন। কাজে এইভাবে সাজাইতে পারলে একটু চিন্তা করতে হবে আমাকে। আপনি ভুল করবেন, কোনোদিনই আপনি 100% কারেক্ট হতে পারবেন না। শেয়ার বাজার একটা বাজে জায়গা, যে এই কারণে বাজে বলতেছি, যদি আপনি ট্রেডে যান দেখবেন আপনি বেচে দিচ্ছেন, দাম বেড়ে যাচ্ছে, আর আপনি ধরে রাখছেন এটার দাম আর বাড়ে না। কাজে এখানে হতাশ হওয়ার মতো প্রচুর ঘটনা ঘটে। আবার আপনি 5টা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে বসে আছেন, এগুলার একটাও বাড়তেছে না। একটা জাঙ্ক শেয়ার যেমন ডমিনেজ বাড়তেছে, ঠিক আছে, কিছুই নাই, আমরা জানি কি হয়েছে, ম্যানেজমেন্ট বদলাবে, এগুলো আমাদেরকে টোপ দেওয়ানো হয়, ম্যানেজমেন্ট বদলাবে। আরে ম্যানেজমেন্ট বদলাইলে কি ব্যবসা চলে হবে? স্টিল বিল্ডিং এর ব্যবসা কি এত ভালো চলতেছে দেশে? আগামীতে ভালো হবে? একটু নিজেকে প্রশ্ন করবেন। নিউজ আপনি পাবেন প্রচুর, 1-2টা মিলবেই, যে কেউ অন্ধরও মিলবে, কিন্তু 10টাই মিলবে না। কাজে নিউজে ঢুকে আপনার ক্যাপিটাল হারাবেন 1 নাম্বার, 2 নাম্বার হলো আপনি টেনশন নিবেন প্রতিদিন। দরকার নাই, আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের 20% টাকা কষ্ট হলেও সঞ্চয় করতে শুরু করেন, বিনিয়োগ করতে শুরু করেন। আরেকটা জিনিস ইদানিং খুব বেশি আমার মাথায় পীড়া দিচ্ছে, আমি শেষ করব। সেটা হলো কি, আনসার্টেনটি, দুর্ঘটনা। আগে কিন্তু মাঝে মধ্যে আসতো, এখন ফাইন্যান্সিয়াল দুর্ঘটনা আমাদের প্রতিনিয়ত। আজকে তেল থাকে না, কালকে কারেন্ট থাকে না, হঠাৎ করে দেখবেন এসি চলতেছে না বা ফ্যান চলতেছে না। কাজে এই যে কারেন্ট আপ ডাউন করতেছে, আপনার ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় যে কোনোটা ইয়ে হবে। এই যে আপনার তেল চলতেছে, তেল পাওয়া যাচ্ছে না, আপনি গাড়ি কিনলেন, একটা বাইক কিনলেন যে আপনি সময় নিয়ে সময় বাঁচাবেন, এখন দেখা যাচ্ছে তেল পাওয়া যায় না, তাহলে সময়। এইরকম ঘটনা, করোনা গেল, করোনার পরে রিসেশন গেল, রিসেশনের পরে এখন যুদ্ধ গেল, এর আগে ছিল ইউক্রেন যুদ্ধ আমাদেরকে এফেক্ট করেছে, এখন আবার ইরান যুদ্ধে আমাদেরকে এফেক্ট করেছে। দেখেন আমাদের সাথে কোনো সম্পর্ক নাই এগুলার, কিন্তু ওই যে গ্লোবালাইজেশনের কারণে প্রত্যেকটা ঘটনা আমাদেরকে নাড়া দিবে, আমাদেরকে এফেক্টেড করবে অর্থনৈতিকভাবে। কাজে এই জন্য এখন আমার যদি একবেলা কম খাইতে হয়, 3 বেলা খাচ্ছি, যদি একবেলা কমও খাইতে হয়, তাহলেও আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এবং ভালো শেয়ারে বিনিয়োগ করলে, আপনি ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ারে বিনিয়োগ করলে আপনি সবসময় একটা সেফটি নিয়ে চলতে পারবেন। এই জন্য এখন একটা কনসেপ্টই চলে আসছে, ডিভিডেন্ড মিলিয়নিয়ার। এখন বড় লোক মানে কার 10টা বাড়ি গাড়ি আছে সেটা না, এখন কার প্যাসিভ ইনকাম কত বেশি। এবং আমরা যারা যে প্রফেশনেই আছি, আমাদের টার্গেট নিব আজকে থেকে, ইমিডিয়েটলি শেয়ার অ্যাকাউন্ট খুলবেন, আমাদের সাথে করেন, আমরা যথেষ্ট সাহায্য করব, আস্থার কোনো অভাব নেই। এখন কিন্তু ব্রোকারেজের হাউজের প্রত্যেকটা হাউজের অ্যাকাউন্ট সরাসরি সিডিবিএল এর সাথে লিঙ্ক করা। কাজে আপনার শেয়ার নাই হওয়ার জায়গা নাই, আপনার টাকাও নাই হওয়ার জায়গা নাই। শেয়ার কেনা বেচা অ্যাপসের মাধ্যমে করা যাচ্ছে, ঘরে বসে করতে পারবেন।
কিন্তু এখন মেইন কথা হলো কে আপনাকে সুপরামর্শ দিবে। আমাদের বেতন হয় না কমিশনের মাধ্যমে, এই জন্য আমরা আপনাদেরকে বলতে পারি এই জায়গাটায় একটা সুন্দর সাজেশন পাবেন, সুপরামর্শ পাবেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বিনিয়োগের বেলায়। তো এই মোটামুটি কথাবার্তা। আরেকটা পয়েন্ট মনে হয় বাদ আছে। হ্যাঁ, তো এই যে অনিশ্চয়তা আসতেছে সেই কারণে আমাদেরকে কষ্ট হলেও আমার ইনকামের একটা অংশ খরচ বাঁচিয়ে হলো বিনিয়োগ করতে হবে। যতদিন পর্যন্ত না আমার অ্যাক্টিভ ইনকাম এর সমান আমার প্যাসিভ ইনকাম হচ্ছে, কাজে প্যাসিভ ইনকাম সমান অ্যাক্টিভ ইনকাম, এই ফর্মুলায় যাইতে পারলেই আমি সচ্ছলতার দেখা পেলাম। এর আগ পর্যন্ত আমার এই অভিযাত্রা, পোর্টফোলিওর যাত্রা চলতে থাকবে। তা আমার মোটামুটি কথাবার্তা এতটুকুই। এখন আপনাদের প্রশ্ন আবার নিব কয়েকটা, তারপর আমরা বিদায় নিব। আচ্ছা, আমরা স্যার ফার্স্ট কোশ্চেন নিই। হাফিজ আল আসাদ ভাই। স্যার, আপনি যেটা একটা হলো বাড়ি করার দেখছি, এর আগে ভিডিওতেও দেখছি আপনি হলো বিপক্ষেই কথা বলছেন যে এত টাকা ইনভেস্ট করে একটা হলো বাড়ি করার বিপক্ষে কথা বলছেন, এখনো সেম কথা বললেন। কিন্তু আসলে স্যার নিজের যদি একটা স্থায়ী ঠিকানা না থাকে ওইভাবে, আপনার গ্রামে থাকতে পারে কিন্তু তারপরেও তো লোকজন ওইভাবে মূল্যায়ন করতে চায় না। বেশ একটা মানে এটা আমরা সিলেটে বেশি এটা খুব বেশি এটার প্রাদুর্ভাব আর কি। অনেকে এসে বলেন যে মেয়ে বিয়ে দেয় না বা ছেলে বিয়ে দেয় না। আমি বলি কি সোজাভাবে, যে ছেলে আপনার বাড়ি দেখে আপনার মেয়েকে বিয়ে করবে সেই ছেলের কাছে আপনার বিয়ে দেওয়াই উচিত না। কিন্তু কাজেই স্যার লোকের মাইন্ডসেট তো এরকম। আপনাকে বলি, আমার সম্মানটা কিন্তু ওইগুলা হলো ট্রেডিশনাল কনসেপ্ট। আপনি যেহেতু এতদূর আগায় আসছেন, নতুন ভাবে অর্থনৈতিক ভাবে চিন্তা করতেছেন, আপনাকে ট্রেডিশনাল কনসেপ্টে ঢোকার কোনো সুযোগই নাই। সত্যি কথা, হ্যাঁ বাড়ি করতে পারেন, আপনার পৈতৃক বাড়ি আছে, অথবা আপনার রিনোভেশন করলে বাড়িটা হয়ে যায়। কিন্তু আপনি সবসময় দেখবেন একটা জিনিস কি, বাড়ির ভ্যালু বাড়ে। যেমন আমার বাবা বাড়ি করছেন হবিগঞ্জে, আমি দেখছি কত কষ্ট করে করছেন। কিন্তু আমরা 3 ভাই মানুষ হয়ে গেছি মোটামুটি সমাজের প্রেক্ষাপটে, আমরা কেউই ওইখানে থাকি না, বোনটাও থাকে না। কাজেই এই বাড়িটা এখন কিন্তু আমাদের কাছে খুব ভ্যালুলেস। আরেকটা জিনিস, এই বাড়িটা বেচার সিদ্ধান্ত নিয়েছি, আজকে কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, প্রায় 1.5 বছর এটার কাগজপত্র ঠিক করতে পারতেছি না। কাজেই আমি বাড়ি করার নামে আমি হ্যাসেল কিনতেছি। আরেকটা জিনিস হলো, আপনার অবস্থান কিন্তু এখন আগের যুগে বাড়ি করা ঠিক ছিল, কারণ এক বাবা পেশা কৃষি, ওই বাড়িতেই 3 পুরুষ থাকতেছে। এখনের যুগে আপনার ছেলে মেয়ে আপনার বাড়িতে থাকবে না, এবং আমি মনে করি আজকের সেশনে যারা আছেন কেউই আপনাদের বাবার বাড়িতে নাই। এবং আপনি বাড়ি করতে করতে দেখেন আপনার সমস্ত সঞ্চয় একদম শেষ করে দিয়ে আপনি একটা বাড়ি করলেন, তারপর দেখবেন এটার মডেল চেঞ্জ হচ্ছে, 5 বছর পরে দেখবেন এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তার চেয়ে আমি 5 বছর পর পর নতুন বাড়িতে উঠবো, আমার প্যাসিভ ইনকাম থাকবে 3 গুণ। ওই জায়গাটা এখন ইম্পর্টেন্ট। তারপরও যদি কারো একদম ঘরে বুঝ দিতে না পারেন, ফ্যামিলি মানেই না বাড়ি ছাড়া, তাইলে করবেন একটা, কোনো সমস্যা নেই। বাট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর বেলায় বাড়িটা এখন আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। এই মডেলটা কি আপনি যেটা বললেন এখন কি স্যার এইভাবেই কি আর কি সারা ওয়ার্ল্ডে কি এইভাবেই আপনার হলো চলছে? হ্যাঁ, একদম সারা ওয়ার্ল্ডে এখন লায়াবিলিটি বলা হয় বাড়িকে। অ্যাসেটের সংজ্ঞা বলছে ইনফ্লেশনের চেয়ে যেখানে কম ইনকাম হবে সেটা লায়াবিলিটি। এই বাড়ি মনে করেন 3 কোটি টাকার বাড়ি করলেন, বাড়ি ভাড়া পাচ্ছেন 40,000 টাকা সেভ হচ্ছে, তা 3 কোটি টাকার ইনফ্লেশন কত হয়? হ্যাঁ, এককালীন মূল্য বাড়ে, এটা ঠিক আছে। এককালীন মূল্য বাড়ে, আপনার রিটায়ারমেন্টে আপনার মৃত্যুর পর এককালীন মূল্য বাড়লে লাভটা কি? আপনি কিন্তু আপনার জীবদ্দশায় বাড়ি বিক্রি করে মূল্য নিতে পারবেন না, কারণ এটা একটা মায়ার অ্যাসেট হয়ে যায়। এটা একটা ছেলে মেয়েও বেচতে চায় না, না বাবা করছিলেন থাকুক এটা। কাজে এটার কিন্তু ইউটিলিটি ওই বাড়ি, শুধু আমার একটা বাড়ি, আর কোনো ইউটিলিটি তেমন দেখি না আমি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আলাল মোল্ডর। জি স্যার। স্যার আমার প্রশ্ন ছিল দুইটা পোর্টফোলিও নিয়ে। বলেন। পোর্টফোলিও পার্সেন্টটা কিভাবে হয়, শেয়ার ভেদে না টাকার পরিমাণে? পোর্টফোলিও পার্সেন্টটা কিভাবে হয়, শেয়ার ভেদে না টাকার পরিমাণে?
টাকার পরিমাণ দিয়ে আপনার ইনকামের একটা অংশ ফেলতে থাকবেন, তারপর ওই অংশটাকে বিভিন্নভাবে সাজাবেন। আরেকটা মজার জিনিস আপনি তুলছেন, এটা আমি ভুলে গেছিলাম বলতে। একটা কথা আছে যে ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট। দেখেন, আপনি একটা বাড়ি করলেন মানে কি, আমার সমস্ত সঞ্চয় দিয়ে একটা বাড়ি করলাম, আমি এক বাস্কেটে ডিম রাখলাম সব। কিন্তু আমি একটা পোর্টফোলিও বানালাম, আমি কিন্তু অনেকগুলা বাস্কেটে ডিম রাখতে পারছি। পোর্টফোলিও যদি একটা, কিন্তু বাস্কেট কিন্তু অনেকগুলো। আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিনতে পারতেছি, আমি ব্যাংক সেক্টর কিনতে পারতেছি, আমি স্টিল সেক্টরে রাখতে পারতেছি, আমি বিভিন্ন সেক্টরে রাখতে পারতেছি। জি জি, সাপোজ 100 টাকা দিয়ে 10টা শেয়ার করলাম, মানে টাকা পরিমাণে 10 টাকা করে হবে একটা শেয়ার, তাই তো? 10%, রাইট। এখন এর মধ্যে যদি দেখেন যে কোনোটা আপনার বেশি পছন্দের, ওইটার একটু বাড়াই দিবেন, সমস্যা নেই, আরেকটার একটু কমাই দিবেন যেটা কম পছন্দের। জি জি। আর একটা প্রশ্ন ছিল, মানে পরামর্শ চাই এটাই। সাপোজ আমি 100 টাকা দিয়ে শেয়ার কিনতে চাই, ওইটা 5টা কোম্পানি শেয়ার আমি চুজ করছি, তখন কি আমার 5টা কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নাকি 10টা ভালো কোম্পানি থেকে ইনভেস্ট করা উচিত? স্ট্যান্ডার্ড হলো 10টা বা 12টা বা 15টা, বাট আপনি যদি মনে করেন না এই 5টাতেই আমি থাকবো, থাকতে পারেন। এখানে আসলে কোনো ইউনিক রোল নাই, এবং খোদা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে, ইউনিভার্সাল কোনো রুল নাই আর কি। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে পাঠাইছেন, তারপরও মনে করেন 100টা 500টা পোর্টফোলিও যাচাই করে যেটা স্ট্যান্ডার্ড পাওয়া গেছে সেটা বলা আমরা বলি। বাট আসলে আপনার পোর্টফোলিও আপনি প্রতিদিন চেঞ্জ করতে পারেন, মানে প্রতিদিন আপনার ডিসিশন চেঞ্জ করতে পারেন, বাট সেটা করলে আপনার ওই যে ট্রায়াল এন্ড এরর প্রসেসে আগানো হবে, লস বেশি হবে। বাট প্রত্যেকের পোর্টফোলিও ইউনিক থাকতে পারে, এটা সোজা কথা। জি, আরেকটা ছোট ছোট কথা আর কি। আমি যে অ্যাকাউন্ট করছি সার্চ সিকিউরিটিতে, আমার পোর্টফোলিওতে যদি টাকা টাকা নেই, তো সার্চ সিকিউরিটিতে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকা দিতে হবে, রাইট? মেবি ওই ভাইয়ের নাম রাশেদ, তো ওনার সাথে কি আমরা পরিচিত নিজের মতো হবো নাকি এই কিছু করাই দিই? এখানে আপনি বলি সার্চ সিকিউরিটিজের অ্যাকাউন্টে টাকা, এখানে সব হাউজেরই একই ফর্মুলা। মাদার অ্যাকাউন্টে টাকা যায়, তারপর আপনার ওই যে মেসেজটা দিবেন যেটা স্ক্রিনশট, সেটা দিয়ে আমরা পোস্টিংটা দিবেন। আপনি কেনা বেচা বা পরামর্শের জন্য আমাদের যে কাউকে আপনি ফোন দিতে পারেন। ট্রেড করতে হলে রাশেদ ফুল টাইম বসে, আরো অনেকেই বসেন। আপনি ইয়েকেও কথা বলতে পারেন, এই যে আকাশ আছে, আমাকেও ফোন দিতে পারেন। তা আমি অনেক সময় বাইরে থাকি, এই জন্য আমার নাম্বারটা একটু অনেক সময় পাবেন না আর কি। ট্রেডের ব্যাপারে রাশেদ ফুল টাইম ট্রেডে থাকে, বা ওই নাম্বারটা ট্রেডে থাকে সবসময়। আমি কি টাকা পাঠানোর আগে ওনার সাথে যোগাযোগ করবো, না টাকা দিয়ে শুধু? হ্যাঁ, টাকা দিয়ে স্লিপটা পাঠিয়ে দিলেই হবে, সে পোস্টিং দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু আলাল ভাই ক্লিয়ার করি। আপনি জাস্ট পেমেন্টটা করে স্ক্রিনশট বা রিসিপ্টটা আমাদের ওই যে 62 যে নাম্বারটা, ওইটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার। হ্যাঁ, আরেকটা নাম্বার আছে, দুইটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে মেসেজে সম্ভবত, ওই নাম্বারে জাস্ট স্ক্রিনশটটা পাঠালেই হবে। তাছাড়া আমাদের যে সাপোর্ট নাম্বার 1144 রবি নাম্বার, এটাতেও জানাতে পারেন, আমরা সবাই আছি। তো জাস্ট টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলেই হবে। একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, এইটা হলো কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে রিপোর্ট করা থাকে যে এই অ্যাকাউন্টে আমাদের কাস্টমারের টাকা জমা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ যখন অডিট করে এসে ওই অ্যাকাউন্টটা দেখবে, এই অ্যাকাউন্টে 500 টাকা জমা পড়ছে, আপনার ওই দিনের পোস্টিং এ 500 আছে কিনা, বুঝছেন? এইভাবে চেক করা হয় কিন্তু। এবং এই অ্যাকাউন্টগুলোর বিপরীতে গ্যারান্টি দেওয়া থাকে, ব্যাংক গ্যারান্টি দেওয়া থাকে। কোনো ঝামেলা হইলে ওই ব্যাংক গ্যারান্টি এনকেশ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ টাকা তুলে ফেলবে। কাজেই এখন কিন্তু স্বচ্ছতা অনেক বেশি। একসময় এগুলা কম ছিল যখন আমরা ম্যানুয়াল যুগে ছিলাম, বোঝা গেল? কাজে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকলে আপনার যদি পোস্টিং একদিন দেরিও হয়, কোনো সমস্যা নেই, আপনার টাকা মিস হবে না। জি জি, নতুন তো এই জন্য আর কি জানলাম। না, ঠিক আছে, আপনি ক্লিয়ার না করলে আমরা এটা আপনার অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেল আপনার প্রশ্নে। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ভাই, প্রকৌশলী নূর মোহাম্মদ ভাই, ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাহিন গনি ভাই। স্যার, আমার 3টা প্রশ্ন ছিল। বলেন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে স্যার,
সাম হুম শেয়ারস আর ফরএভার শেয়ার এটা বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? আছে তো, এই যে মাল্টি ন্যাশনাল গুলা, বাটা, যেগুলো আপনার মনে করেন 100 বছর ধরে পৃথিবীতে ব্যবসা করছে, এগুলো আপনি রাখতে পারেন ফরএভার শেয়ারস করে। এটার মধ্যে কি স্কোয়ারের মতো কোম্পানিকে আমরা বাদ দিব? স্কোয়ার, স্কয়ারকে গ্রামীণফোন? না, স্কয়ারকে এখনো পর্যন্ত যেটা আছে তার হিস্টোরিক্যাল ডাটা, স্কয়ারকেও রাখতে পারেন ফরএভার শেয়ারসে। এখন ফরএভার বলা হয়েছে কেন, কারণ কি আমি একটা সোজা হিসাব বলি, যেমন আমার ব্র্যাক ব্যাংক এক সময় আমি বুঝছিলাম যে বিকাশের কারণে ব্র্যাক ব্যাংকের অনেক হবে, অনেক দাম হবে। আমি 29 টাকায় কিনছি, কিছু শেয়ার 42-এ বেচে দিছি, কিছু শেয়ার যে একটু কমলে কারেকশন হলে কিনবো, কিন্তু পরে আর এই সুযোগ পাই নাই। স্কয়ার বলতেছি, ব্র্যাক ব্যাংক। তো পরে আর কিন্তু দামটা কমে নাই ওইভাবে। কাজে কিছু শেয়ার একদম না দেখে রাখে দিলেই ভালো, কারণ ওইভাবে আমার চাহিদা মতো তারা কমে না। তখন তার যদি গ্রোথে পড়ে যায় তখন এটার দাম কারেকশন হয়ে অল্প দিনে আবার বেড়ে যায়। কাজে ওইভাবে মার্কেট প্রেডিকশন করা যায় না, এই জন্য কিছু শেয়ার না দেখাই ভালো হয়। কারণ আপনি দেখেন ব্র্যাক ব্যাংক যারা প্রথমে কিনছে আজকে তাদের কস্টিং এ 2 টাকায় চলে আসছে। আপনার পূবালী ব্যাংকের শেয়ার যারা কিনছে প্রথম দিকে, তাদের শেয়ারের কস্টিং এখন 20 পয়সায় চলে আসছে। ইভেন উত্তরা ব্যাংক 1000 শেয়ার 97,000 শেয়ার হয়েছে 5 সাল থেকে আজকে 2025 সাল, 20 বছরে। বলেন তার কস্টিং কত আসছে? 10 টাকারে 97 দিয়ে ভাগ দিয়ে দেখেন কত হয়েছে। ক্যাশ ডিভিডেন্ডের কথা বাদই। ওইসব কারণেই বলা হয় সাম শেয়ারস আর ফরএভার শেয়ারস, কারণ এটার রিটার্ন চক্রবৃদ্ধি হারে যা হয় আপনি কেনা বেচা করে এত টাকা বানাইতে পারবেন না। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আমি মাত্র বিও অ্যাকাউন্ট শুরু করেছি স্যার। তো আমার জন্য ওয়াইজ হবে কোনটা? আমি কি মানে এখন সিটি ব্যাংক যেরকম কারেকশনে আছে এবং আমার চয়েস লিস্টে সিটি ব্যাংক রয়েছে, তো আমি খুবই সামান্য টাকা ঢুকিয়েছি 5,000-এর মতো। আমি কি এখান থেকে 2-3 হাজার 2-3 হাজার টাকার কি সিটি ব্যাংক কেনাটা বেটার হবে, নাকি আমি যেই শেয়ারগুলো আমার পোর্টফোলিওতে নিব সবগুলা আমার একটু হচ্ছে একটা দুইটা করে? পোর্টফোলিওটা সাজাই ফেলেন 10টা শেয়ার দিয়ে। তারপর সময় অনুসারে যখন যে শেয়ারটা দেখবেন কমে আছে মনে হবে তখন ওইটা কিনলেন। আগে প্রথমে আপনি আপনার 50,000 টাকা হোক, মিনিমাম 50,000 টাকা দিয়ে শুরু করেন, তাইলে আপনার ডিভিডেন্ডটা ভালো পাবেন। তো 50,000 দিয়ে শুরু করলেন, যে শেয়ারগুলো ভালো মনে হবে ওইগুলা দিয়ে আগে 1টা হোক, 5টা হোক, 10টা হোক, আপনার পোর্টফোলিওটা বানাই ফেলেন আগে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। আমার লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে স্যার, আপনার অন্যান্য ভিডিওতে আমার মনে হয় আপনার ইউটিউবের সব ভিডিওই আমার দেখা শেষ। তো ওইখানে আপনি একটা কথা প্রায়ই বলেছেন যে ডিভিডেন্ড যেই টাকাটা আসবে ওই টাকাটা ইউজ করে ফেলতে, বা ক্যাপিটাল গেইন যদি হয়ও ওই টাকাটা শেয়ার মার্কেট থেকে সরিয়ে নিতে। আবার স্যার একদম। একই সাথে আমি অন্যান্য অনেকগুলা শেয়ারের ভিডিও দেখি, কিছু বাইরের ভিডিও দেখছি। তো ওইখানে অনেকে সাজেস্ট করতেছে যে ডিভিডেন্ডের যে টাকাটা আসতেছে, আমি যদি ওই টাকাটা দিয়ে শেয়ারগুলো আরো কিনি ওই কারেকশন প্রাইসে, তাহলে দেখা যাচ্ছে যে আমার পে ব্যাক পিরিয়ডটা কমে আসতেছে। তো আমি আসলে স্যার একদমই নতুন, আমি একটা ডিলেমার মধ্যে আছি যে কোনটা আমি এটা কেন, বাংলাদেশের মার্কেটে। এটা দুইটাই কারেক্ট, কিন্তু আমি কেন বলতেছি, কারণ কি হয় শেয়ার মার্কেটে তো ভালনারেবিলিটি বেশি। আর আমাদের দেশে শেয়ার বাজারে মানুষের একটা নেগেটিভ সাইড হলো কি, পাবলিক বিনিয়োগকারী এখনো বেশি সংখ্যায়, যারা মার্কেট মানে যাদের দ্বারা মার্কেট প্রভাবিত হয়, যাদেরকে টোপ বানিয়ে মানে মার্কেট করে, ভালো হয় বা খারাপ হয়। তো এখানে সেই কারণে আপনি যদি প্রফিটটা টেক করে ফেলেন, মনে করেন আপনার 10,000 সিটি ব্যাংক হয়েছে, আপনি 10,000 সিটি ব্যাংক থেকে 15% মানে 1,500 শেয়ার পেলেন, আপনি 1,500 শেয়ারের প্রফিট ঘরে রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন, এফডিআর করে রেখে দেন। এখন আপনার এই বছর আরো 2 লাখ টাকা ক্যাপিটাল ইনভেস্ট করার সুযোগ আছে, আপনি আবার কিনেন। কিন্তু প্রফিটটা সরাই ফেললে, মনে করেন আপনি 50 লাখ টাকা বিনিয়োগ করছেন, আপনার 50 লাখ টাকা 15 বছরে বের হয়ে গেল, তাহলে আপনি একদম সেফ সাইডে চলে গেলেন। যে আমার যদি মার্কেট এখন ক্রাশও হয়, ইরান যুদ্ধ লাগুক আর যাই লাগুক, আমি আর লস করার চান্স নেই ওই জায়গাটা। আমি স্যার আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার আমি যেভাবে চিন্তা করছি আপনার সাথে এটা যাচ্ছে না। আমি স্যার চিন্তা করেছি যে কিছু শেয়ার ফরএভার শেয়ার হিসেবেই রাখবো। ওই জন্য স্যার মানে আমার আপনারটাও কারেক্ট আছে, যদি আপনার আফসোস না হয়, দাম কমলে যদি আফসোস না হয়, কেন বিক্রি করলাম না।
স্যার দাম কমলে তো আমি আরো খুশি হব স্যার, যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে তাহলে দাম কমলে তো তাইলে ঠিক প্লাস আছে, পয়েন্ট। তাইলে ঠিক আছে। কারণ আমরা বেশিরভাগই অস্থির হয়ে যাই, ইস, 40 টাকা ছিল বেচলাম না, বেচলে তো আজকে 10 টাকা করে আমার গেইন থাকতো। ওই জায়গাটা, এটা প্রত্যেকের জন্য আমি বলি ইউনিক হবে পলিসি। আপনি সব শুনবেন, সব বুঝবেন, পলিসি নিবেন নিজের। নেক্সট, ঠিক আছে? তারও জি দেবেন। স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, ওয়েলকাম। তারুদে ভাই, আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা করবেন প্লিজ। থ্যাংক ইউ মাসুদ ভাই। স্যার নমস্কার। স্যার আমি নমস্কার। স্কোয়ার ছিলাম তখন 198, 202 এরকম রেটের মধ্যেই নিয়েছিলাম। তো যখন দেখছি আমি স্কোয়ারের দাম প্রায় 20 টাকা ওভার চলে গেছে, তখন আমি স্টপে ছিলাম। যখন দেখছি আবার 20 টাকার নিচে চলে আসছে, তখন আমি স্কোয়ার ছেড়ে দিচ্ছি একরকম। তো একদম ধরা যায় এখন বর্তমানে নীল, এটা যেটা আছে ওটা একদম নীল একরকম। তা যেটা করছি আমি স্কোয়ার ছেড়ে দিয়ে আমি ওই ইউনিলিভার নিছি। ইউনিলিভার এখন বর্তমানে দেখা যাচ্ছে প্রায় আমার প্রায় 6%, 8%-এর মতো লস। তা এখন আমি কি ওই লসটা ইয়া করে ছেড়ে দিয়ে, লসের মধ্যে ছেড়ে দিয়ে আমি কি স্কোয়ারকে এখন আবার এন্ট্রি করব কিনা, এটার একটা পরামর্শ চাচ্ছে। এটা এটা আপনার ছাড়ার দরকার নাই, যেহেতু একটা বুঝে শুনেই তো নিছিলেন। আর ইউনিলিভার যেহেতু ভালো কোম্পানি আছে, থাকুক। এখন ইউনিলিভার কত দামে কিনছেন, কেন লস, ওইটাও দেখতে হবে। পি রেশিও কত আছে আর কি। এখন পি রেশিও যেটা দেখলাম প্রায় 80 পি রেশিও। তো ওইটা দেখ জাস্ট মানে চিন্তা করছি যে কি ছাড়বো কিনা রাখবো। 8P হলে রেখে দেন, সমস্যা নেই। 80 পি তে চলছে আজকে দেখলাম। 80P? জি, আজকে যেটা আমি এর মধ্যে দেখি নাই। 80P হলে তো একটু বেশি রেট আছে। অডিটেড পি হচ্ছে 50, অডিটেড পি হচ্ছে 80। তাহলে তো একটু 80 হওয়ার তো কথা না, 80P চলে। ইউনিলিভার আমি দেখি না এর মধ্যে। আচ্ছা, ওইটা আপনি তাইলে কিছু বা একটু তো আরো কারেকশন হইতে পারে যদি মার্কেট ডাউন হয়, তাহলে আপনি কিছু ডাইভার্সিফাই করতে পারেন, আপনি কিছু স্কয়ার নিতে পারেন। আরেকটা জিনিস দেখছি, ইনস্টিটিউট ছেড়ে দিচ্ছে, ডাইরেক্টররা শেয়ার গুলো রিসিভ করছে। এখন আমি বুঝতে পারছি না যে আসলে মানে কি হচ্ছে, ইনস্টিটিউট ছেড়ে দিচ্ছে, এদিকে ডাইরেক্টররা এগুলো নিয়ে নিচ্ছে। ইনস্টিটিউট ছাড়তে পারে ক্যাপিটাল গেইন করার জন্য, তাদের তো ইয়ারলি একটা প্রফিট শো করতে হয়। আবার ওরা মনে করতেছে এটা রিস্কি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ওই যে একসাথে সব ছাড়বেন না, বলে দিলাম। আপনি স্কয়ার ক্যাপিটাল গেইন নিতে চান, 50% সেল দেন, 60% দেন, 0 করার দরকার নাই, যেগুলো কোম্পানি ভালো। একটু ভয় পাইছিলাম যে স্কয়ার আসলে ভয় পাওয়ার, আপনি একটা জিনিস বলি, 10P যদি হয় তো 27 টাকা আর্নিং এ 270 টাকা মিনিমাম প্রাইস থাকা উচিত। তাহলে এর নিচে যত নামবে ডিসকাউন্ট বাড়তেছে বলা যাবে। আর যদি মার্কেট ভালো হয় 20P তে চলে যাবে স্কয়ার, তখন আপনি টোটালটা ছেড়ে দিতে পারেন। বুঝতে পারছি স্যার। যদি বলেন, যদি একটা পরামর্শ দেন তাহলে হয়তো আমার আরো কিছু। পরামর্শ বলতে কি, কারণ স্কয়ারের মালিকরা এই রেটে শেয়ার কিনতেছেন, কাজে আপনি মালিকরা যেহেতু বুঝতেছে তাদের ভালো মন্দ, তারা যেহেতু লাখ লাখ শেয়ার কিনতেছে, আপনিও কিনতে পারেন। জি জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই। ফারাদ হোসেন ভাই। হ্যাঁ ভাই, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। ভালো লাগলো, আপনার এই আলোচনার ইনসাইটটা খুবই ফ্রুটফুল ছিল। আমার প্রশ্ন ছিল স্যার, এই যে ডিভিডেন্ড দেওয়ার জন্য যেহেতু কোনো স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশন নাই, এবং আমি দেখতে পাচ্ছি স্কয়ার, আপনি অনেকবার বলছেন খুব ভালো শেয়ার এবং তারা অনেক প্রফিট করছে, তাদের অনেক এফডিআর আছে এবং তারা এখানকার বিজনেস গুলো হসপিটালের কাজে লাগাচ্ছে, কিন্তু সেই তুলনায় তো তারা ডিভিডেন্ডটা দিচ্ছে না। মানে এইখানে ফান্ডামেন্টাল শেয়ার গুলা কিন্তু বাজারের সাথে কোনো রকম রেসপন্স করে না। আপনি যদি মাইক্রোসফটের শেয়ার দেখেন, যে 7-8 বছর ধরে এক জায়গায় ছিল, তারপর হঠাৎ 2 বছরে কয়েক গুণ বেড়ে গেছে।
ইন্ডিয়ার জি স্যার। এইচডিএফসি ব্যাংক সম্ভবত এরকমই সেম পারফরমেন্স, অনেকদিন এক জায়গায় পড়েছিল, হঠাৎ বেড়ে গেছে। সেটা কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারে আপনারা যেটা চিন্তা করবেন যে আমার ব্যাংকে রাখলে ডিভিডেন্ড পেতাম 10%, আমি এখানে ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছি 6%, আমি ওকে আছি। কেন ওকে আছি? কারণ আমার তো 27 টাকা প্রফিটের 12 টাকা দিছে, বাকি 15 টাকা তো আমার জমা আছে, আমার জন্যই জমা আছে ব্যাংকে বা কোম্পানিতে। কাজে ওই জায়গাটা সহ হিসাব করলে আপনি অতটা হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনি 6% করে তো পেয়েই যাচ্ছেন বছর বছর। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার, রেকিট ব্যাংকিং আমার কিছু কেনা ছিল, কিন্তু সম্প্রতি দেখতে পাচ্ছি যে আমি এটাতে লসে আছি, এবং এটা যেহেতু অনেক প্রোডাক্ট বাংলাদেশে নকল পাওয়া যাচ্ছে, এবং কোম্পানি দেখতেছে যে তারা প্রফিটের অনেকটা নিজেরা ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে, এটা নিয়ে যদি বলতেন। শেয়ার তো এগুলো বড় শেয়ার, আবার পড়লেও দেখবেন 100 টাকা পড়ে গেছে, বাড়লেও আবার 100 টাকা বেড়ে যায়, কারণ পার্সেন্টেজে তো এলিট ক্লাস শেয়ার। আমি একটু বলবো যে অল্প অল্প নেবেন, খুব বেশি নেওয়ার দরকার নাই, অল্প অল্প করে ডিপিএস এর মতো। আপনার কোম্পানি খুব আগে চৌধুরী বংশে মেয়ে বিয়ে করাইলেন। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, জাকির হোসেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমি আসলে ভিন্নভাবে চিন্তা করতেছি। তো আমার স্যার, আপনি বললেন 10টা বা 12টা শেয়ার রাখার ব্যাপারে, কিন্তু আমি স্যার এটা এসআইপির মাধ্যমে এটা করতে চাচ্ছি। যদি স্যার এখন আমি 3টা বা 4টা কোম্পানি নেই, যেগুলা হয়তো ফান্ডামেন্টাল বা পি কম আছে, হয়তো ইন ফিউচারে দেখা গেছে যখন আবার দাম কারেকশন হবে, যেগুলা এখন যেগুলার পি বেশি আছে, আমি তখন সেগুলা বাড়াইতে চাইতেছি স্যার। তো আমি স্যার যেভাবে আগে কি ঠিক কিনা স্যার? না না, একদম ঠিক আছে। আমি যেটা বলছি কি, যেমন মনে করেন আপনার 10টা কোম্পানি চয়েস আছে, কথার কথা আপনার এখন মনে করতেছেন ব্র্যাক ব্যাংক কিনবো না, বাট 2টা কিনে রাখেন, আপনার চয়েস গুলা বুক করে রাখেন, তাইলে আপনি নিজেকে একটা হিস্টোরিক্যাল কম্পারিজন করতে পারবেন যে আমার ডিসিশনটা ওই সময় কি রাইট ছিল, আমি যদি 2টা না কিনে 5টা কিনতাম তাইলে কি ভালো হইতো না খারাপ হইতো। মানে কি, আপনি যদি একদম না থাকে পোর্টফোলিওতে, আপনি তো ওই গ্রোথটা আপ ডাউনটা দেখতে পারবেন না আপনি। জাকির ভাই, সাউন্ড একটু আনমিউট করবেন। জাকির ভাই, আপনি অ্যানসার পেয়েছেন? আনমিউট করে বলবেন প্লিজ, আপনার এখন সাউন্ড আসছিল যার কারণে আমরা মিউট করে দিয়েছি। ও আচ্ছা স্যার, আমি যেটা ভাবতেছিলাম যে স্যার আমি ট্রেডিং করার ইচ্ছা আমার নাই, মোটেও নাই। যদি কখনো দাম অতিরিক্ত হয়ে যায় তখন হয়তো চেঞ্জ করতে পারি, শেয়ার হয়তো চলে যাব, আর দাম কমলে আমার হবে না, আমি আরো কিনবো স্যার তখন। এটা হচ্ছে আমার। একদম আপনার যেটা ভালো মনে হবে এটাই করবেন। কিন্তু স্যার আমার এখন পোর্টফোলিওতে স্যার ব্যাংকের শেয়ার বাইরে যেতেছে, 4-5টা ব্যাংক, কিন্তু এটা মানে পোর্টফোলিও 50% এর উপরে চলে যাচ্ছে স্যার। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি মনে করতেছেন আপনি না এটা ঠিক হচ্ছে না, কমাই ফেলবেন, সমস্যা কি? এটা তো সহজ। আমার কাছে মনে হয়েছে ব্যাংকগুলোর দাম কম, আমি ব্যাংক বুক করতেছি, হয়তো ফিউচারে ব্যাংকের কাছাকাছি ব্যাংকের যখন স্যার এটা পি বাড়বে, আরো আমি ভাবতেছি ভবিষ্যতে তো 8-9 চলে যাবে, তখন আমি আবার অন্য সেক্টরে বেশি কিনবো। ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জাকির ভাই। আচ্ছা, মইনুল সৌরভ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা শুরু করি যে আমি ওভার দ্য কোর্সে একটা জিনিস বুঝতে পারলাম, যেটা হচ্ছে যে আসলে ব্যাংকের থেকে আমি যদি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করি তাহলে সেটার রিটার্নটা অনেক বেশি পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করি যে আমি যদি কিছু টাকা লোন নিয়ে এই শেয়ার মার্কেটে রাখি তাহলে তো ওভার দ্য পিরিয়ডে আমার রিটার্নটা বেশি আসবে। সুতরাং লোন নিয়ে টাকাটা মার্কেটে ঢালাটা কি ওয়াইজ ডিসিশন হবে কিনা, এটা হচ্ছে কি আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি, 1 নাম্বার।
প্রশ্ন আর কি এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি আমার পোর্টফোলিওতে কোনো শেয়ারের প্রাইস, ফান্ডামেন্টাল কোম্পানির শেয়ারের প্রাইস দেখলাম যে ডাবল হয়ে গেছে, তখন প্রফিট টেক করে নেওয়াটা ঠিক হবে কিনা। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আপনি শুরুতে বলছিলেন যে 50% ইনভেস্টমেন্ট করবো আর 50% ট্রেডিং করব। তো আমি ট্রেডিং আগে থেকেই মোটামুটি একটু ঘাটাঘাটি করতাম বা করতাম। তো আমি সেই ক্ষেত্রে যদি সুইং ট্রেডিং করি 50% পোর্টফোলিওর শেয়ার দিয়ে, তাহলে সেটাও কেমন হবে আর কি। এই 3টা বিষয়। হ্যাঁ, সুইং ট্রেড করবেন, যদি করেন প্রফিট তুলে ফেলবেন, প্রফিট রিইনভেস্ট করবেন না। তাইলে আপনি দিন শেষে 5 বছর পরে গিয়ে দেখবেন এক জায়গায় পড়ে আছেন। এটা একটা গেল সুইং ট্রেডের ব্যাপারে। আরেকটা ছিল কি যেন? আরেকটা ছিল স্যার যে যদি কখনো ডাবল হয় আমার কোনো পোর্টফোলিওর কোনো শেয়ার, ডাবল হবে যদি মনে করেন পি হাই হয়ে গেছে, সেল দিবেন, দিয়ে প্রফিট সরাবেন। আর একটা ছোট শেয়ার কিনে রাখলেন যেটা কম্পারেটিভলি ভালো পজিশনে আছে, লো প্রাইসে আছে। বুঝতে পারছি। আর স্যার হচ্ছে লোন নিয়ে যে টাকাটা কি, লোন নিয়ে, হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন। লোন নিয়ে করতে পারেন, অবশ্যই করতে পারেন, তবে লোনের টাকাটা শেয়ারের লাভ দিয়ে অ্যাডজাস্ট করবেন, সেটা মাথায় নিলে চলবে না। যে লোনটা আমি আজকে কিনলাম 10 লাখ টাকা, 10 লাখ টাকা 10 বছর ফেলে রাখবো, কিন্তু লোনটা আমি 3 বছর 4 বছরে আমার স্যালারি থেকে অ্যাডজাস্ট করে দিব, সেটা যদি করতে পারেন তাহলে এটা ভালো ইনভেস্টমেন্ট হবে। আবার যদি মনে করেন আমি শেয়ারের লাভ দিয়ে আমি লোন অ্যাডজাস্ট করবো, তাহলে পারবেন না, কিন্তু ক্ষতি হবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। শাহিন আলম ভাই, আপনার আমরা ক্লোজ করবো জি স্যার, আর 4টা কোশ্চেন আছে। ঠিক আছে, বলেন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আমার প্রশ্নটা খুবই ছোট। তো সেটা হচ্ছে, আমি শুরুতে বলছিলাম আগে যে আমি ইনভেস্টমেন্টটা আসলে ওই রকম ভাবে করতে পারি না, আমি খুব কম করেই করতেছি। তো সেক্ষেত্রে আমি হ্যাঁ দেশের বাইরে থাকার কারণে এখন আপনাদের যে শার্প সিকিউরিটিস এর যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওইখানে যে টাকা পাঠাই আর কি আমি, তো সেক্ষেত্রে আমার যে চার্জটা কাটে সেটা আমার তুলনামূলক একটু বেশি হয় বিকাশের তুলনায়। আপনাদের কাছে কি অল্টারনেট কোনো অপশন আছে কিনা যে বিকাশে পেমেন্ট করলে আমার বিউ অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবে? বিকাশে আসলে পার্সোনালি করতে হবে, তখন আপনি আকাশের সাথে কথা বলেন, পার্সোনাল অ্যাকাউন্টে দিতে হবে, তবে সাথে সাথে আপনার পোর্টফোলিওতে টাকাটা ঢুকলো কিনা এটা আপনি এনশিওর করবেন নিজ দায়িত্বে। জি জি, বুঝতে পারছি। আমরা প্রেফার করি পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন না করতে, তারপরও অনেক সময় আপনাদের অনুরোধে করা লাগে, সেই ক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে আপনি আপনার বিও অ্যাকাউন্টে ডিপোজিট, টোটাল ডিপোজিটটা বাড়লো কিনা সেটা খেয়াল করবেন। যদি বাড়ে যায় এটা থেকে আর টাকা বের হবে না, এটা সোজা হিসাব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নাসিরউদ্দিন ভাই, আপনার কোশ্চেনটা করবেন। আচ্ছা ভাই, কোশ্চেনের আগে আমি জাস্ট একটু শেয়ার করি আপনাদের, যেহেতু আমাদের স্টুডেন্ট, আপনারা যে কোনো টাইম চাইলে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এবং স্যারের সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, যে কোনো বিষয় বা যে কোনো পরামর্শ নিয়ে জাস্ট ফোন দিয়ে ইনভেস্টলার স্টুডেন্ট বললেই হবে, আমরা যে কোনো টাইম আপনাদেরকে হেল্প করব। আর একটা বিষয়, কোর্স আমাদের শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এমন না অন্যান্য কোর্সের মতো যে কোর্স শেষ সম্পর্ক শেষ, এরকম না। আমরা লং টার্মে, আগেও বলছি এখনো বলছি, লং টার্মে আপনাদের সাথে আসছি, একটা কমিউনিটি হিসেবে থাকবো আমরা সবসময়ের জন্য। তো যে কোনো হেল্পের জন্য যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর বিও অ্যাকাউন্টের ব্যাপারে কারো যদি হেল্প লাগে আমাদের সাপোর্ট নাম্বার জাস্ট বলবেন, আমরা একদিনের মধ্যে বিও অ্যাকাউন্ট কমপ্লিট করে দিতে পারবো। আর টাকা ডিপোজিট বা অ্যাপসে শেয়ার কেনা বেচে যত সংক্রান্ত যত কিছু আছে আমাদের সাথে কথা বললে আমরা এটা কমপ্লিট করতে পারবো। জি নাসিরউদ্দিন ভাই। নাসির ভাই আনমিউট করে বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। যে আমার প্রশ্ন না, একটা প্রস্তাব আর কি। যেমন ব্র্যাক ব্যাংক ধরুন 500 টাকা হবে, কিন্তু আমি কিনবো না। হ্যাঁ, ব্যাট বিসি ধরুন 1000 টাকা হবে, 218 টাকা থেকে কিনবো না। তা আমি আর প্রস্তাব হলো একদিন শরিয়া বেসড নিয়ে একটা সেশন করা যায় কিনা? হ্যাঁ করা যাবে, করে নিব আমরা, সমস্যা। আমরা অলরেডি প্ল্যান করছি। হ্যাঁ, এর আগেও আমাদের একজন রিকোয়েস্ট করছিল, এটা নিয়ে আমরা প্ল্যান করছি। তো এটা নিয়ে আমাদের অ্যানালিসিস কমপ্লিট হলে আমরা এটা নিয়ে ক্লাস রেডি করে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই, কত সুন্দর। আচ্ছা ভাই, আপনার নামটা আমি প্রনাউন্সিয়েশন ঠিকভাবে করতে পারছি নাকি জানি না, আমি নামটা কি ঠিক বলছি? জি আসসালামু আলাইকুম। যে আমার কথা বলছেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না, একটু আগে আমার ওই মাইকটা প্রবলেম করছিল, কোনোভাবে অন হচ্ছিল না, পরে আমি আবার রিজয়েন নামটা করছি। কি আমি ঠিকভাবে বলতে পারছি? যে নূরের সাফা, নূরের সাফা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নূরের সাফা। যে আমার কোশ্চেনটা হচ্ছে, প্রথমে একটু আগে ভাইয়া বলে দিলেন, একটা আমার দুই তিনটা কোশ্চেন ছিল। ওই যে আমাদের যেমন আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকটা আছে, আমরা যদি ব্যাংকে করতে চাই সরিয়া বেজ আর কি, সেক্ষেত্রে খুঁজে আমরা ট্রেনিং কোর্সটা করার পর আমি খুঁজে শুধু একটা ব্যাংকে পাইলাম সরিয়ার মধ্যে। তো এই ধরনের যদি দেওয়া যায় একটা সেশন সরিয়া বেজ যেসব প্রতিষ্ঠান আছে বা ব্যাংকগুলো নিয়ে, ভালো হয়। আর আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমি আপনার ভিডিওটাও দেখছি ইয়া নিয়ে, আপনার রেনেটা নিয়ে। স্যার এই মুহূর্তে তো ওদের অনেক ঋণ আছে, এখন স্যার রেনেটাতে কি আমরা বিবেচনা করতে পারি স্কোয়ারের পাশাপাশি? রেনেটা ঋণ আছে, ঋণ যদি থাকে অ্যাসেটের সাথে এনএবিটা থেকে ঋণটা মাইনাস দিয়েই বিবেচনা করা হয়। এখন ঋণের কারণেই গত বছর তাদের আর্নিং অনেক কমে গেছে। এখন যদি তারা গ্রাজুয়ালি, যেমন ওই যে প্রেফারেন্স শেয়ার দিছে, এগুলাকে অলরেডি কনভার্ট করে আবার ঋণটা অ্যাডজাস্ট করে ফেলবে। তো ওইটা যদি হয়ে যায় তখন এটা একটা ভালো ডিল হবে আর কি। সেই ক্ষেত্রে আপনাকে একটু অবজারভেশনে রাখতে হবে, ধীরে ধীরে আপনি ইনভেস্ট করেন আর কি। স্যার এখন মানে কোশ্চেনটার জন্য, কারণ জিপিএসও কিন্তু স্যার খুব ভালো প্রতিষ্ঠান ছিল, এবং বাংলাদেশে স্টিলের মধ্যে টেকনোলজি বেস ওরা সবচেয়ে ভালো, আমি যতটুকু জানি, কারণ ওখানে আমার পরিচিত লোক আছে। তো কিন্তু ওরা ধরা খেয়েছে ঋণ দিয়ে স্যার। হ্যাঁ, আমি বলি জিপিএইচ কিন্তু এখনো ভালো আছে, বাট জিপিএইচ এর সমস্যাটা কি হয়েছে, তারা একটা বিদেশি লোন নিছিল বড়, ইন্টারেস্ট রেট কম দেখে। তাদের যে পেমেন্ট শুরু হয়েছে তখন ডলার ডিভ্যালুয়েশন হয়ে গেছে অনেক বেশি, ফলে তাদের অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে হয়েছে গত বছর। আবার তাদের ওই যে স্টিলের ব্যবসা ফল করছে, ফলে অনেকগুলা কারণেই তারা হয়েছে। আরেকটা হলো তারা যত বড় ইন্ডাস্ট্রি করছে এখনো তাদের ফুল প্রোডাকশনে যাইতে পারে না, যেটা লাফার সময় হয়েছিল। তো কাজে জিপিএইচ এখনো প্রসপেক্টিভ শেয়ার আছে, বাট আগে যে দামটা উঠছিল সেটা একটু ওভার প্রাইস হয়েছিল প্রাইমারিতে আসার পরে, বাট প্রসপেক্ট আছে এখনো জিপিএইচ এর। আর স্যার বাংলাদেশি স্টিলটা যেহেতু স্যার একটু আমার সাইকেলই চেঞ্জ হয়, সেক্ষেত্রে কি স্যার বিএসআর আমি কি লং টার্ম, যেমন স্যার আমি যতগুলা এআই নিব সবগুলা মোটামুটি 10+ আমার চিন্তা ভাবনা, সেক্ষেত্রে স্যার বিএসআরএমটা কি নেওয়া যেতে পারে না? আমি এইদিকে কোম্পানি, খুবই ভালো কোম্পানি, ম্যানেজমেন্ট খুব স্ট্রং, আর&ডি তাদের খুব স্ট্রং, কিন্তু ওই যে ক্যাশ ডিভিডেন্ড হিসাব করলে একটু কম পাবেন। আদারওয়াইজ বিএসআরএম খুব ভালো। আর স্যার লং টার্মের জন্য গ্রামীণ ফোন আর হচ্ছে স্যার ওই ব্যাটারি গ্রামীণ ফোনটাই স্যার, এটা কি করা যেতে, এটা কি নেওয়া যেতে পারে স্যার লং টার্মে? গ্রামীণ ফোনটা আমি অতটা প্রেফার করি না এখন, তাদের ওই যে আগের মতো ব্যবসা একটু ফল করে গেছে। আবার টেলিনর শুনতেছি চলে যাবে বাংলাদেশ থেকে, কাজে একটু আনসার্টেনটি আছে এটার ব্যাপারে, তবে এখন পর্যন্ত ভালো আছে, ঠিক আছে। আর স্যার লাস্ট কোশ্চেন, অলিম্পিকটা? অলিম্পিক ভালো করতেছে, অলিম্পিক ভালো করতেছে। থ্যাংক ইউ স্যার। আপনারা কিন্তু আমাদের কোর্স কমপ্লিট করেছেন, তারপরে কোনো শেয়ার নিয়ে যদি এভাবে ডিরেক্ট প্রশ্ন করে যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু বলে দিই, আমি একটু বিদায় নিব। যদি কোনো প্রশ্ন থাকে আমার নাম্বার নিয়ে নিবেন, আমরা কথা বলতে পারবো, সমস্যা নেই। আমি বিকালের দিকে ফ্রি থাকি 2টা থেকে 5টা, আপনারা কল দিতে পারেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট, খোদা হাফেজ। ওকে স্যার। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। আর আপনারা যেটা প্রস্তাব করলেন, যেটা শরিয়া ফান্ড নিয়ে এরকম একটা ক্লাস, এরকম সেশন আমরা অলরেডি অ্যানালাইসিস শুরু করেছি, আমাদের কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আমরা ইনভাইট করব। ঠিক আছে, আর থ্যাংক ইউ সবাইকে। আর আরেকটা বিষয়, আপনাদের আমাদের কোর্স নিয়ে যদি কোনো সাজেশন থাকে, হ্যাঁ, এটা আমাদেরকে একটু জানাবেন প্লিজ, যে ভাইয়া এটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো। যদিও স্যারের ক্লাসটা আমাদের কম হয়ে গেছে এবং লাস্টের দিকে টাইম নিয়ে করা হয়েছে, এটা আমরা অলরেডি রিয়েলাইজ করছি। তো এটা আমরা আগামী থেকে এগুলো কমপ্লিট, মানে অন্যান্য ব্যাচ যেতে তাদেরকে আমরা ওইভাবে ক্লাস করাবো, এবং আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত তো অ্যাডভান্স ক্লাস বা গেস্ট ক্লাস এগুলো অ্যারেঞ্জ করতেছি। আশা করছি আগামীতে আরো ভ্যালু দিতে পারবো ইনশাল্লাহ।